Yes, sir. জি স্যার। আচ্ছা, আমাদের আজকের উইক সহ মনে হয় 4 উইক ক্লাস তোমাদের নাকি, মানে এই উইক সহ আরো 4 উইক না নাকি এই মানে ঈদের আগে? ঈদের আগে দিছে 4 সপ্তাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস হইলে আমাদের 3টা এক্সপেরিমেন্ট হইলো। হ্যাঁ, আরো 3 উইক বাকি থাকবে তোমাদের ঈদের আগে। এই 3 উইকের মধ্যে দুই উইকে ক্লাস হবে, 2টা বাকি আমাদের এক্সপেরিমেন্ট, মানে 5টা এক্সপেরিমেন্ট। হ্যাঁ, আর তোমাদের পরীক্ষাটা লাস্ট উইকে নিতে হবে, মানে ওই যে ঈদের পরে। কারণ আমি তো এই ল্যাবগুলো একটু ডিলে হয়ে গেল, কারণ ওই ভিডিও লেকচার বানাইতে হয় আমার। তো এই জন্য আমরা আলটিমেটলি এই জন্য আগেই বলে রাখলাম তোমাদের এই ল্যাবের ল্যাব কুইজটা পরীক্ষার পরে মানে ঈদের পরেই হবে। হ্যাঁ, এটা আগেই মাথায় রেখো তোমরা। মানে অন্যান্য গুলা যদি পারো শেষ, অবশ্য তোমাদের 4-1 তো খুব বেশি ল্যাব নাইও, মানে 3টা ল্যাব তোমাদের, তাই না? একটা তার মধ্যে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং মনে হয়, এই সরি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং না, ওই যে 440 মনে হয় ওটা আসছে না এবার তোমাদের, ওই যে ইন্ডাস্ট্রিয়াল কি জানি ওটার নামটা তো ভুলে গেলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ওই শরীফ স্যার নিচ্ছে না? জি স্যার। হ্যাঁ, ওইটাতে তো তেমন কঠিন কিছু না। আর মেইনলি হচ্ছে হিট ট্রিটমেন্ট ল্যাব, এই তো। জি স্যার। ওই তো, মানে Yes, 3টা sir. ল্যাব তোমাদের। যাই হোক, মানে আগেই বলে রাখলাম যেন তোমরা লাস্ট উইকে বেশি প্রেসার না রাখো, যতটা সম্ভব এইটার ল্যাব কুইজটা লাস্ট উইকে নিব আর কি, এই জন্য বলে রাখলাম আর কি আমি। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি আমাদের আজকের লেকচার। আচ্ছা, একই কথা যে এগুলা, এই ল্যাবটা তো আমার নিজের ল্যাব না। আর এই 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 লেকচারটাও হচ্ছে তোমাদের হার্ড কপি দেওয়ার কথা, হার্ড কপি আমার কাছে আছে। তো আমার কিছু করার না, হার্ড কপি তো দিতে পারতেছি না, তো এই জন্য আমি নিজেই সফট কপি আমি নিজেই মানে ওয়ার্ড ফাইল বানাইছি তোমাদের জন্য, তো ওইটাই আমি তোমাদের দিয়ে দিব আর কি। তো আগের 2টা আমার মোস্ট প্রবাবলি দেওয়া হয় না, আমার মানে খেয়াল থাকে না, তো আগের 2টা মনে হয় দেই নাই এখনো। তো যাই হোক, সমস্যা নেই, আগে যেহেতু ল্যাব কুইজ ছিল না তো দেওয়া হয় না, এই জন্য আমি আজকেরটা সহ 3টাই তোমাদের ফাইল আজকে দিয়ে দিব। ঠিক আছে? আর ল্যাব কুইজ আজকেরটাতেও আসলে তেমন ভাবে দেওয়ার মতো কিছু নাই, তোমরা লেকচারটা দেখলেই বুঝতে পারবা। তো ল্যাব কুইজটা আসলে এখানে মানে এই ল্যাবে হয়তো খুব একটা ফ্যাক্ট হবে না, তারপরে আমার মাথায় আছে যে একটা ল্যাব কুইজ আমি নিব। তো এটা নেক্সট 2টা ল্যাবের মধ্যে একটা চেষ্টা করবো আর কি নেওয়ার। আর আজকের ল্যাবটা হচ্ছে তোমাদের মনে পড়ে কিনা যে আজকে আমরা কিছু ক্যারেক্টারাইজেশন দেখবো। সেটা হচ্ছে তোমার এফটিআইআর, আরেকটা হচ্ছে তোমার ডিএসসি, আর হচ্ছে টিজিএ। আচ্ছা, তোমাদের মেটেরিয়াল ক্যারেক্টারাইজেশন যে কোর্সটা, ওইখানেও কিন্তু এই 3টার মানে জাস্ট অল্প করেও একটু হইলেও তোমাদের পড়ালেখা করবা তোমরা। মোস্ট প্রবাবলি সরোদ্দি স্যার নিচ্ছে নাকি এই কোর্সটা, ওই যে মেটেরিয়াল ক্যারেক্টারাইজেশন 411 মোস্ট প্রবাবলি। হ্যাঁ হ্যাঁ, সরোদ্দি স্যার নিচ্ছেন। ওইখানেও তোমরা এই মানে এত ডিটেলস এগুলো আসলে যায় না, কারণ অনেকগুলা ক্যারেক্টারাইজেশন পড়ায় স্যার, এক্সআরটি পড়ায়, এসিএম, টিএম অনেকগুলা পড়ায়। সো এগুলা সম্পর্কে অত ডিটেলস হয়তো যাবে না, বাট হয়তো একটু আহ, টুকটাক আইডিয়া দিতে পারে। তো যাই হোক, ওইটা ফ্যাক্ট না। আজকে আমরা ল্যাবে, তারপর আমরা একটু মেকানিজম দেখবো। আহ, আমাদের ল্যাবে 3টাই আমাদের ইয়েতে ক্যারেক্টারাইজেশন ল্যাবে 3টা মেশিনই আছে। 3টা মেশিন হয়তো একটাতে একটু প্রবলেম আছে আপাতত, বাট 3টা মেশিনই আমাদের মোটামুটি ওকে। 3টারই আমি ভিডিও করে নিয়ে আসছি তোমাদের জন্য, যতটুকু সম্ভব আর কি। ওইটা তোমরা দেখলা, বাট আরো ডিটেলস মানে ওইখানে থাকলে ল্যাব ইনস্ট্রাক্টর ওনারকে কোশ্চেন করলে মানে মেশিন সম্পর্কে আইডিয়া গুলো ওনার থেকে আরো একটু ক্লিয়ার হওয়া যেত। কারণ আমাদেরও আসলে ওইভাবে এক্সেস নাই, মানে এক্সেস নাই না ঠিক, মানে আমাদের ওইভাবে আসলে ডিটেলস আমরা যাই না, আমাদের যতটুকু লাগে ততটুকুই আমরা করে আনি। তো যাই হোক, স্যার ঠিক আছে। লাইভ ডেমো ক্লাস কি দেওয়া যায় না একটা? লাইভ ডেমো ক্লাস বলতে ওইখানে ইন্টারনেটের ব্যবস্থা নাই, অনেক ঝামেলা আছে বুঝছো, আলটিমেটলি সম্ভব হবে না। তারপর ওই হেড স্যারকেও আমি জিজ্ঞেস করছিলাম, স্যারও বললো যে আসলে কিছু করার নেই, আমাদের এখানে অনলাইন টার্মে কিছু প্রতিবন্ধকতা থাকবেই, তো তুমি ভিডিও করেই দেখাই দাও যতটুকু সম্ভব। স্যারই তো এই কোর্সটা নিত, স্যার বললো যে স্যার নিজেও মানে যতটুকু দরকার অতটুকুই দেখাইতো, তো এর বেশি দরকার পড়বে না, তোমাদের জাস্ট দেখে তোমরা জাস্ট দেখে নিও। আর তোমাদের 4-1 যেহেতু, তোমরা 4-2 তে যখন উঠবা তখন তোমাদের নিজেদের থিসিস পারপাসেই এফটিআইআর বা ডিএসসি টিজে করা লাগতে পারে। কারণ যারা পলিমার নিয়ে হয়তো কাজ করবে তাদের তো লাগবেই। ইনফ্যাক্ট সিরামিকেও, আমি নিজেও সিরামিকে কিন্তু এই তোমার এফটিআর করছি, আমার নিজের সিরামিক স্যাম্পলও আমি এফটিআর করছি। তো ওই সময় তোমরা যখন নিজের স্যাম্পলটা করতে যাবে তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও আমি তো বললামই যে আমি ভিডিও করে নিয়ে আসছি, আমি ভিডিও দেখাবো যতটুকু সম্ভব, সেটা তোমাদের দেখাই দিব।
ঠিক আছে, তাহলে আমরা শুরু করতেছি। দেখো আমি আগে একটু আর লেকচার। স্যার আমাদের কি ল্যাব রিপোর্ট জমা দিতে হবে এই ল্যাবের? না, ল্যাব রিপোর্ট নাই, কারণ কোনো এক্সপেরিমেন্টই নাই আসলে। কারণ ওই যে ইনস্ট্রাক্টর উনি জাস্ট একটা স্যাম্পল করে দেখাই দিছে, ওখানে তুমি ওই ডাটা তোমার ওই ভিডিও থেকে নেওয়ার কোনো অপশনই নাই। ঠিক আছে, সো আলটিমেটলি তুমি যদি তোমাদের যদি ক্লাস খোলা থাকতো তাহলেও একটা সম্ভব হইতো, কারণ ওইখান থেকে একটা ফাইল নিয়ে তারপরে তোমার ওগুলা করা লাগে, বাট এগুলা সম্ভব না আর কি। আমি দেখছি মানে চিন্তা করে যে এই ল্যাব থেকে ল্যাব রিপোর্ট আসলে দেওয়া সম্ভব না। তো যাই হোক, স্যার, সমস্যা নাই। ছবিটা ছিল, সেই ছবিটাও কি আমাদের কাছে পাঠানো যাবে না? মানে স্পেকট্রা তো একটা এসেছিল, ওটাও কি আমরা পেতে বুঝি পারবো নাই না? কোনটা। ওখানে ওখানে স্যার একটা স্পেকট্রা তো এসেছিল, বা টাইম ডিপেন্ডেন্ট স্পেকটাটা তুমি ব্যাপার নিবা ছিল। আরে ভাই কিভাবে? লাগবে না তো, লাগবে না, স্যার তো বলবে। তুমি তো স্পেকট্রাটা তো নিতে পারবা না। তুমি যদি বুয়েটে যেতে পারতা তাহলে তুমি ওই কম্পিউটার থেকে নিতে পারতা, তুমি তো নিতে পারবা না। বুঝো না এই কথাটা? তুমি যে ডাটাটা তোমার তো প্লট করা লাগে তোমার, এখন তো তুমি ওইরকম না যে কম্পিউটারে ছবি আসছে তুমি একটা ছবি তুলে তারপরে দিয়ে দিলে ল্যাব রিপোর্টে, সেটা না তো। এটার নিয়ম হচ্ছে তোমার ডাটা এক্সেল ফাইল আকারে নিতে হয়, দেন তোমার অরিজিন বা তোমার এক্সেলে প্লট করা লাগে। ঠিক আছে, বুঝতে পারছো? তুমি যে কথাটা বলছো এটা পসিবল হইতো যদি তুমি তোমাদের মানে কি বলে অফলাইন ক্লাসটা থাকতো, বাট সেটা তো তুমি পারতেছো না। বুঝছো আমার কথাটা? তো এই জন্য যতটুকু সম্ভব অতটুকুই আমরা দেখবো, এর বেশি তো পসিবল না। আমি তো বারবারই একটা কথা বলি যে অনলাইনে অফলাইনের মতো পসিবল না। যতটা পসিবল ততটাই আমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি তোমাদের। তো যাই হোক, ঠিক আছে, আমরা শুরু করতেছি। দেখো সেটা ওয়ার্ড ফাইল, সো একটু আমি জুম করে দেই যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আজকের ল্যাব নাম্বার যদি মানে এক্সপেরিমেন্ট নং 3, সেটা হচ্ছে আমাদের তিনটা এক্সপেরিমেন্ট মানে তিনটা ক্যারেক্টারাইজেশন। তো তিনটাই আমরা একটা একটা করে দেখবো, এটার সাথে করসপন্ডিং ভিডিওটাও দেখে ফেলবো। ঠিক আছে, তো দেখো আজকে আমাদের প্রথম যে এক্সপেরিমেন্টটা সেটা হচ্ছে অ্যানালাইজ অফ পলিমার্স ইউজিং ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি বা এফটিআইআর শর্ট ফর্ম। তো এটা অবজেক্টিভ গুলা কি কি? অবজেক্টিভ হচ্ছে তোমার টু ক্যারেক্টারাইজ পলিমার ইউজিং এফটিআইআর, to familiarize with the sample preparation for FTIR and to learn how to operate FTIR। এখানে একটা কথা বলে নেই, এই লেকচারগুলা তো বললামই আমার নিজের না। তো লেকচারগুলোতে যেটা হয় যে তোমার স্যাম্পল প্রিপারেশন বলো বা কিভাবে অপারেট করতে হবে, এগুলা অ্যাকচুয়ালি যে আমাদের মেশিনটাকে বেস করে বানানো তা না, আমি দেখলাম কিছুটা ডিফারেন্স আছে। তো এটা হচ্ছে ইন জেনারেল বানানো। তো যাই হোক, যখন আমরা ভিডিওটা দেখবো তখন তুমি বুঝতে পারবা যে আমাদের মেশিন কিভাবে কাজ করে, কারণ এগুলা তো এক এক মেশিনের ইয়াটা এক এক রকম থাকে। ঠিক আছে, তো যাই হোক ওটা আমরা দেখবো, সমস্যা নাই। ঠিক আছে, তো আমরা মেইনলি এখন যেটা আমাদের মেইন ফোকাস সেটা হচ্ছে আমাদের মেকানিজমটা দেখা, মানে মেকানিজমটা জানা যে এফটিআই এ কি করি আমরা। ঠিক আছে, এইটা হচ্ছে মেন আমাদের ল্যাবে। কিন্তু আমরা যে একদম থিওরির ডেপথে ঢুকবো সেটা না, কিন্তু হ্যাঁ আমাদের মেকানিজমটা জানা জরুরি। কারণ আমি যদি মেকানিজমটাই না জানি, আমি হঠাৎ একটা আমাকে ইন্সপেক্টর দিয়ে বললো যে এটা থেকে তুমি অ্যানালাইসিস করো, কি অ্যানালাইসিস করবা এটা জানা জরুরি। সো আমরা ফার্স্টে একটু কিছু আমরা মেকানিজম দেখবো। ঠিক আছে, দেখো ইন্ট্রোডাকশনে কি বলছি। অ্যাট রুম টেম্পারেচার উইদাউট এক্সাইটেশন অফ এক্সটার্নাল এনার্জি মেজরিটি অফ মলিকুলস ইন এ পলিমার স্টে অ্যাট এ গ্রাউন্ড স্টেট। এটা আমরা সবাই জানি, তোমরা অলরেডি 3 to 3 কোর্সও করতেছো, তো তোমরা এই এনার্জি স্টেট সম্পর্কে স্যার মুক্তাদি বিল্লাহ স্যারই মনে হয় নিচ্ছে তোমাদের। স্যার অনেক ডিটেলসে হয়তো পড়াচ্ছে। যাই হোক, তো এই এক্সটার্নাল এনার্জি যদি আমি না দেই তাহলে আমাদের যে কোনো মলিকুলসই পলিমার হোক বা যে কোনো ম্যাটেরিয়াল ক্ষেত্রেই হোক গ্রাউন্ড স্টেটে থাকবে, এটা আমরা সবাই জানি। তো কিন্তু যদি আমি বাইরে থেকে কোনো একটা এনার্জি সোর্স থেকে আমি যদি কোনো এনার্জি দেই তাহলে যেটা হইতে পারে, ঠিক আছে, যে সেই এনার্জিটা অ্যাবজর্ব করতে পারে সেই মলিকুলটা, এবং এনার্জি অ্যাবজর্ব করলে সে এক্সাইটেড হয়ে হায়ার এনার্জি লেভেলে চলে যেতে পারে, এবং এটাকে আমরা এক্সাইটেড স্টেট বলি। এটা আমরা সবাই জানি। তার মানে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যেতে পারে যদি কিনা আমি এনার্জি সোর্স থেকে এনার্জি দেই। ঠিক আছে, তো দিস ইজ নর্মালি অ্যাচিভ থ্রু সাম কাইন্ড অফ ট্রানজিশন ইন দ্য মলিকুলস। তাহলে এই ঘটনাটা ঘটবে কেন? মানে এই ঘটনাটা ঘটবে হচ্ছে তোমার যে মলিকুলসটা আছে আছে তার মধ্যে কোনো ধরনের একটা ট্রানজিশন ঘটবে। এখন কোশ্চেন হচ্ছে কি ধরনের ট্রানজিশন। তো দেখো কি বলছে যে হুইচ অকার এট সার্টেন ফ্রিকোয়েন্সিজ ডিপেন্ডিং অন কেমিক্যাল স্ট্রাকচার অফ দ্য মলিকুলস। মানে তোমার মলিকুলের কেমিক্যাল স্ট্রাকচারটার উপর ডিপেন্ড করে ওই যে তুমি যে এনার্জি দিচ্ছ কোন একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে এই ট্রানজিশনটা ঘটবে। মানে তুমি একটা এনার্জি লেভেল দিচ্ছ, যে তুমি এনার্জি মানে তুমি যে এনার্জিটা দিচ্ছ সেটা ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে চেঞ্জ
করতেছো, তো এমন একটা সার্টেন ফ্রিকোয়েন্সি আসবে যেই সার্টেন ফ্রিকোয়েন্সিতে তোমার মলিকুলটা এই তোমার গ্রাউন্ড স্টেট থেকে তোমার এক্সাইটেড স্টেটে যাবে, মানে একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে। এই ঘটনাটাকে কাজে লাগাই আমাদের এফটিআরটা কাজে মানে কাজ করে। এখন এখন আমরা দেখবো যে কি ঘটনা মানে কিভাবে কাজ করে। দেখো, যেহেতু নামেই বুঝতেছো যে ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি, তার মানে আমাদের এখানে যে এনার্জি সোর্সটা হবে সেটা হচ্ছে ইনফ্রারেড ফ্রিকোয়েন্সিতে। হ্যাঁ, তো ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি উইদিন সার্টেন রেঞ্জ আর অ্যাসোসিয়েটেড উইথ মলিকুলার ভাইব্রেশন এন্ড রোটেশন। ঠিক আছে, জেনারেলি স্পিকিং মানে আমি যদি জেনারেলি বলি তাহলে হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, বিভিন্ন অ্যাটমের মধ্যে যে বিভিন্ন কোভ্যালেন্ট বন্ড থাকে, লাইক ওএইচ বন্ড বা সিএইচ বন্ড বা এনএইচ বন্ড বা সিও বন্ড, এই যে এই ধরনের বন্ডগুলা, এদের একটা ক্যারেক্টারিস্টিক ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি আছে। এই বন্ডগুলোর মধ্যে মানে নিজেদের মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি থাকে। এখন তুমি যখন ইনফ্রারেড লাইটটা দিচ্ছ, সেই লাইটটা যখন তোমার স্যাম্পলের উপর পড়বে, যদি ওই ফ্রিকোয়েন্সির লাইটটাই পড়ে, তাহলেই তোমার এই পিক গুলা শো করবে স্পেকট্রাতে। এই পিক শো করবে। কেন পিক শো করবে এটা আমরা সবাই জানি, যে যখন মানে যখন তোমার যেই ইন্টার কি বলে ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সির সাথে তোমার যখন এক্সটার্নাল সোর্সের ফ্রিকোয়েন্সি মিলে যাবে, তখনই তোমার ওই পিক গুলা শো করবে। এটা কিন্তু আমরা সবাই মোটামুটি জানি। তো দেখো কি বলছে, when the infrared light is irradiated on a sample, the molecules will absorb the infrared light at the characteristic vibrational frequency of the chemical bonds, and such frequencies manifest themselves as absorption peaks in the infrared spectrum। যেটা বললাম যে তোমার যখন মিলে যাবে তখনই ওই পিকটা দেবে। তাহলে মেকানিজমটা কি? মেকানিজমটা হচ্ছে তুমি একটা মানে তুমি একটা ইনফ্রারেড ফ্রিকোয়েন্সির একটা রেঞ্জ জুড়ে তুমি ইনফ্রারেড রে দিলা। হ্যাঁ, তো যেটা হলো যে তোমার যেই অ্যাটমটা আছে মানে তোমার যেই স্যাম্পলটা আছে, ওই স্যাম্পলের মধ্যে যদি ওএইচ বন্ড থাকে, তাহলে ওই ওএইচ বন্ডের যে ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সিতে একটা পিক শো করবে। আবার যদি সিএইচ বন্ডে যাও, সিএইচ বন্ডের জন্য যে ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি আছে ওই ফ্রিকোয়েন্সিতে একটা পিক শো করবে। সো এই যে যে জিনিসগুলা, এই যে ওএইচ বন্ড বা সিএইচ বন্ড বা এনএইচ বন্ড বা সিও বন্ড, এই বন্ডগুলা যদি থাকে তাহলে ওদের নিজ নিজ ক্যারেক্টারিস্টিক ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিতে পিক গুলা শো করবে, এবং ওইখান থেকে আমি আইডেন্টিফাই করতে পারবো হ্যাঁ আমার পলিমারে এই বন্ড আছে বা এই বন্ড আছে। দ্যাট ইজ কল ক্যারেক্টারাইজেশন। ঠিক আছে, মানে হচ্ছে তুমি যখন থিসিসেও যখন তোমরা করবা তখন দেখবা যে তুমি যখন একটা কাজ করবা, মানে তুমি যখন একটা স্যাম্পল বানাবা, তখন তোমার ক্যারেক্টারাইজ করে বলে দিতে হবে বা প্রমাণ করে দিতে হবে যে হ্যাঁ আমি এইটা চাইছিলাম, এই দেখেন আমার এটা আসছে, বা আমি এইটা ডোপিং করছি, এই যে ডোপিং এর ফলে আমার এই নতুন এলিমেন্টটা অ্যাড হয়েছে, এই এখান থেকে আমি বলতে পারি। দ্যাট ইজ কল ক্যারেক্টারাইজেশন। তো এটাও এফটিআই এরও এক ধরনের ক্যারেক্টারাইজেশন। মেইনলি আমরা এই কি বলে পলিমার বা কম্পোজিট স্যাম্পলে আমরা করে থাকি। তো দেখো আরো কিছু যদি বলি, যে the frequency of an infrared absorption peak indicates the existence of a certain bond in the sample, while the intensity of the peak tells you the absorbing ability of the bond। মানে একই কথা, যে মানে আমার যেই ফ্রিকোয়েন্সিতে পিকটা দিবে সেই ফ্রিকোয়েন্সি বলবে যে আমার ওই ইয়াটা আছে, অ্যাটমটা আছে, মানে ওই বন্ডটা আছে, এটা আমাকে বলে দিবে এক নাম্বার কথা। আর যে ইন্টেন্সিটির মানে পিকের তো একটা ইন্টেন্সিটি থাকবে, সেই ইন্টেন্সিটি আমাকে বলবে যে অ্যাবজর্বিং অ্যাবিলিটিটা কতটুকু, মানে কত কি পরিমাণ সে অ্যাবজর্ব করছে। সো ওইখান থেকে কি পরিমাণ ওএইচ আছে বা ওই ধরনের একটা আইডিয়া আমরা পেতে পারি। হ্যাঁ, এন্ড সামটাইম দা কনসেন্ট্রেশন অফ সাচ বন্ড, এইটাই বললাম যে যত বেশি পিক মানে পিকের ইন্টেন্সিটি যত বেশি হবে, তত আমি বলতে পারবো হ্যাঁ সেটার অ্যামাউন্ট বা সেটার কনসেন্ট্রেশনটা আমাদের বেশি বা কম আছে। Therefore, infrared spectroscopy is useful for chemical identification, molecular structure analysis, and quantitative analysis such as the kinetics of a polymer। তার মানে এইটার মাধ্যমে আমি কেমিক্যাল আইডেন্টিফিকেশন করতে পারবো, মলিকুলার স্ট্রাকচার অ্যানালাইসিস করতে পারবো, ইনফ্যাক্ট কোয়ান্টিটেটিভ সার্চও করতে পারি, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসও করতে পারি। বাট আমাদের যেই মানে ল্যাব, সেখানে আমরা মেইনলি হচ্ছে ওই কেমিক্যাল আইডেন্টিফিকেশনটাই মানে বেশি করে থাকি। ওই কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস গুলো আমাদের মেশিনে খুব একটা হয় না। তো যাই হোক, ইন দিস এক্সারসাইজ দ্য পলিমার্স প্রিপেয়ার্ড আর্লিয়ার, যাই হোক এখানে লেখা আছে যে আগে যেটা বানাইছি সেটারই করব। তো এখানে তো আর সেটা হয় নাই, এখানে আমাদের ল্যাবে একটা স্যাম্পল ছিল, ওইটাই আমরা করে দেখাই দিছি। ঠিক আছে, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের মেকানিজম, মানে মেইন কথাটা হচ্ছে এটাই, যে এই যে পিক গুলা কেন আসে আর পিক থেকে কি আমি তথ্য পাই। তো এগুলো মোটামুটি আমরা এখান থেকে বুঝতে পারলাম। এখন যদি স্যাম্পল প্রিপারেশনে যাই, তাহলে এখানে লেখা আছে যে 3 ভাবে স্যাম্পল প্রিপারেশন করা যায়। তো
তো এটা হচ্ছে ইন জেনারেল 3 ভাবে, সেটা হচ্ছে ফিল্ম কাস্ট করে করা যায়, মানে তোমার পলিমার সলিউশনটাকে ফিল্ম কাস্ট করব, অথবা কম্প্রেশন মোল্ডিং এর মাধ্যমে আমরা করতে পারি, ঠিক আছে। আরেকটা আছে হচ্ছে গ্রাইন্ড এন্ড মিক্স পলিমার্স উইথ পটাশিয়াম ব্রোমাইড পাউডার এন্ড দেন প্রেস দ্য মিক্সচার ইনটু পেলেট, মানে হচ্ছে ওই পটাশিয়াম ব্রোমাইড অ্যাড করে ওটাকে পেলেট বানায় তারপরে আমি সেটার স্যাম্পল প্রিপেয়ার করতে পারি, অথবা তোমার কোনো ফ্ল্যাট শিটে মোল্ডিং করে এটাও আমরা করতে পারি। এখানে মেন কথা হচ্ছে ইনফ্যাক্ট এগুলো ছাড়াও আমি নিজেই আমার যে সিরামিক স্যাম্পল ছিল ওটা কিন্তু পাউডার ফর্মে ছিল, আমি কিন্তু ওটা পেলেট না বানায় ডিরেক্ট পাউডার দিয়েও আমি এই টেস্টটা এফটিআর কিন্তু করতে পারছি। তার মানে আলটিমেটলি তুমি পাউডার যে তোমার স্যাম্পলটা পাউডার ফর্মেও যদি থাকে সেটাও তুমি করতে পারবা। তো যাই হোক বিভিন্ন ভাবেই করা যায়, মানে বিভিন্ন টাইপ অফ স্যাম্পলের ক্ষেত্রে আমি এই এফটিআরটা করতে পারবো আর কি। ঠিক আছে, তো এখন দেখো এফটিআর অপারেশনটা এখানে এই কথাগুলো বললাম যে এগুলা একদম এক্স্যাক্টলি আমাদের মতো না, আমরা ভিডিওতে আমাদের মেশিনটা কিভাবে কাজ করে সেটা দেখা যাবে। তো যাই হোক, তারপরে এখানে লেখা আছে দেখো ফার্স্টে পিসি অন করতে হবে, তারপরে অপারেটিং সিস্টেমটা অন করতে হবে, দেন এফটিআর এর যে ইয়াটা সফটওয়্যার সেটা অন করতে হবে। এগুলো সব একদম সিম্পল কথা। তারপরে হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড ফাংশন ঠিক করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ওই স্যাম্পলটা স্যাম্পলিং রিগে রাখতে হয় এবং তোমার ওই স্ক্যানটা শুরু করতে হবে। যাই হোক, মানে এগুলো কিছুই না অ্যাকচুয়ালি, অপারেশনটা তোমরা এখানে না পড়ে আমরা ভিডিওতে চলে যাই, আমার ভিডিওটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। আর এখান থেকে ডিসকাশন হচ্ছে যে analyze both background and sample spectra, comment on the observation, যাই হোক এগুলা দেখবা, and assign the major absorption peaks to corresponding chemical bonds in the sample spectra by referring to the attached chart। এখানে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আমি ভিডিওতেও দেখবা যে একটা হচ্ছে ডাটা কালেকশন মোড, মানে হচ্ছে শুধুমাত্র তোমার এই অ্যাবজর্পশন পিক গুলা শো করবে, আরেকটা হচ্ছে তোমার কোয়ালিটেটিভ সার্চ, মানে হচ্ছে তোমার ওই পিকের পাশাপাশি কোন পিকের মানে কোন কি বলে এটাকে যে এনার্জিতে তোমার পিক শো করবে এবং সেটা কার সাথে মিলে, এই ধরনের অ্যানালাইসিসও করা যায়। বাট আমাদের এই ল্যাবে শুধুমাত্র আমরা ডাটা কালেকশনটাই দেখাই, ঠিক আছে। আগে আগে ওইগুলাই করে আসছে। তো ওই ডাটা কালেকশনটা করে মানে ডাটাটা নিয়ে তোমার অ্যানালাইসিস করা লাগবে, মানে করা লাগে আর কি, যে আমি ডাটা কালেকশন হয়ে গেছে এখন আমি অ্যানালাইসিস করব যে ও এই পিকটা তাহলে এর পিক বা এই পিকটা হচ্ছে ও এইচ এর পিক, সো ওগুলা তোমার পরে করা লাগে, বাট সফটওয়্যার দিয়েও তুমি করতে পারো চাইলে। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টের ভিডিওটা একটু দেখে ফেলি এফটিআই এর। আমি সাউন্ড অনটা করে দেই। সাউন্ড কি শোনা যাচ্ছে? ইয়েস স্যার। দেখো আগে পুরোটা দেখো, তারপরে তো বললাম আমি যে কোশ্চেন থাকলে করো, কোনো সমস্যা নেই, যতটুকু দরকার আমি বুঝাই দিব। আচ্ছা, আমাদের মেশিনটা হচ্ছে এইটা যেটা যে উনি মুছতেছে, আমি মাঝে মাঝে একটু বলে দেই নাহলে তোমরা বুঝবা না। এবং এই যে যে তোমার কি বলে এটাকে, আচ্ছা দাঁড়াও বলতে, কিছু বলছেন, শুনতে পাচ্ছি না। অপারেশনগুলোতে আমরা এখান থেকে বিভিন্ন মেথডে যেতে পারি। স্যার ভিডিও হ্যাং হয়ে রয়েছে। ভিডিও কি চলতেছে না? স্যার এখন চলছে। চলতেছে। স্যার দুইটা মেথডে আমরা টেস্ট করি, একটা হচ্ছে ডাটা আচ্ছা, কালেকশন। এখানে যেটা বলতেছিলাম আমি একটু পজ দিলাম। দেখো এই যে এখানে দুইটা মোড আমাদের অলরেডি থাকে, একটা হচ্ছে তোমার এই ডাটা কালেক্ট অনলি, একটা হচ্ছে তোমার কোয়ালিটেটিভ সার্চ। তো আমরা এখানে মেইনলি ডাটা কালেক্টটাই তোমাদের দেখাবো, যে কিভাবে আমরা ডাটাটা কালেক্ট করি। দেখো আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ সার্চ। আমরা সাধারণত দুইটা মেথডে কাজ করি। এটা কোয়ালিটেটিভ সার্চে হলো আপনার লাইব্রেরি সহ দেখাবে, আর ডাটা কালেক্টের মধ্যে শুধুমাত্র পিকগুলা দেখে। আমরা ডাটা কালেক্ট করলাম, মেথড সেট করলাম, অ্যাক্টিভেট করলাম, এখন আমরা স্টার্টে যাব। মেশিনের ক্লিনিং কাজটা আগে সেরে নিয়ে আমি একটু পজ দিলাম। দেখো মেশিনটা কিন্তু এতটুকুই, ঠিক আছে, আর এটার সাথে করসপন্ডিং তোমার ওই পিসিটা থাকবে। তো এই মেশিনের তোমার এই যে যেই পোর্শনটা উনি মুভ করতেছে, এই পোর্শনটাই হচ্ছে তোমার এনার্জি সোর্স হিসেবে কাজ করবে, এবং যেটা মুছতেছে এটা হচ্ছে স্যাম্পল হোল্ডার।
তুমি যে স্যাম্পলটা সেই স্যাম্পলটা এখানে দিবা, দেন ওই এনার্জি সোর্সটাকে ওইটার উপর বসাইতে হবে, দেখাবে উনি। দেখো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। স্যাম্পল এখানে দেওয়া হয় এই জায়গাটাতে, তারপর এটা এইভাবে এনে চাপ দিয়ে দেওয়া হয়। আমরা সেই জিনিসটা দেখছি। আচ্ছা, এই যে স্যাম্পলটা একটু আমি আরেকবার পজ দিই, দাঁড়াও। এই যে দেখো, এই স্যাম্পলটা হচ্ছে জাস্ট এই যে এতটুক, দেখতেছো কিনা আমি জানি না, মানে হচ্ছে জাস্ট গোল যে পোর্শনটা এটাই কিন্তু স্যাম্পল। এটা হচ্ছে রেফারেন্স স্যাম্পল, মানে অলরেডি আমাদের এই মেশিনের জন্য যে রেফারেন্স স্যাম্পল ওইটারই আমরা টেস্টটা করে তোমাদের জাস্ট দেখাই দিছি। তো আমার এই স্যাম্পলটা কিন্তু পুরাটা না, স্যাম্পল হচ্ছে এই যে গোল পোর্শনটা যেটা তুমি দেখতেছো, ঠিক আছে? এই গোল পোর্শনটা হচ্ছে আমাদের স্যাম্পল। এটা হচ্ছে পলিস্টাইরিনের স্যাম্পল এবং ফিল্ম আকারে অলরেডি বানানোই। এই দেখো উনি অলরেডি টেস্ট শুরু করে দিছে এবং এই যে স্পেকটারগুলো আসতেছে দেখো। এটা হলো ডাটা কালেক্ট। এই যে ডাটা কালেক্ট থেকে আমরা যেটা করতে পারবো দেখো, পিক গুলা জাস্ট লেবেলিং করে ফেলতে পারবো, মানে জাস্ট ভ্যালু গুলা। এটা ডাটা কালেক্টে কিন্তু কোনটা কোন পিক এটা বলে দিবে না আমাদের, হ্যাঁ? জাস্ট তোমার ওই পিক আইডেন্টিফিকেশন মানে লেবেলিং এর মাধ্যমে শুধুমাত্র এক্সাক্ট ভ্যালুটা তুমি ওখান থেকে নিয়ে নিতে পারবা। এখানে দুইটা ভ্যালু শো করে প্রত্যেকটা পিকে, একটা হচ্ছে তোমার ওয়েভ নাম্বার, ঠিক আছে? এটা তো অবশ্যই থাকতেই হবে, যেহেতু কোন রেঞ্জে কোন ফ্রিকোয়েন্সিতে আমার এই পিকটা শো করে সেটা একটা। আরেকটা হচ্ছে তোমার ট্রান্সমিটেন্স। তো ট্রান্সমিটেন্সের কথা একটু বলে নেই। ট্রান্সমিটেন্স যখন মানে যদি তোমার অ্যাবজর্ব না করে তাহলে ট্রান্সমিশন কিন্তু 100% থাকবে, কিন্তু যখনই অ্যাবজর্ব করতে থাকবে তখনই এই পিকটা শো করবে, ঠিক আছে? নাম্বার আসে, সেই নাম্বার অনুযায়ী পিকটা গাড়ি সুযোগ আছে। এটা হলো একটি ওকে, ভিডিওটা এতটুকুই, এর বেশি আসলে কিছু দেখায়ও না। আমি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা এখন দেখো, এটার পরে জাস্ট এখানে আমি একটা দিয়ে দিচ্ছি তোমাদের। দেখো যে আমাদের যে ক্যারেক্টারাইজেশন মানে যেই ফ্রিকোয়েন্সি ওদের ক্যারেক্টারাইজেশনাল ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি, ওইটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি এই তোমার স্যাম্পলের ক্যারেক্টারাইজেশনটা করতে পারবা, তাই না? নাহলে তো তুমি পারবা না, কারণ সবসময় তুমি তো আর তোমার হাতে ওই যে কোয়ালিটেটিভ সার্চ নাও হতে পারে, তোমার শুধু ডাটা দিয়ে দিলাম আমি। তো সেই জন্য কিছু জেনারেল মানে যেগুলো কমন সেগুলা, যেমন ধরো অ্যালকোহলের ওএইচ বন্ডের পজিশনটা 3300 থেকে 3500 ইয়ে রেঞ্জে আমাদের একটা পিক শো করবে, এবং পিকটা কিরকম হবে, মিডিয়াম টু স্ট্রং হবে। তো এখানে অনেকগুলা অলরেডি দেওয়া আছে। তো এইখান থেকে তোমার আলটিমেটলি কিন্তু আইডেন্টিফাই করা লাগে। ইনফ্যাক্ট আমি আমার স্যাম্পলের ক্ষেত্রে এই ধরনের একটা সিরামিক স্যাম্পল, তারপরেও আমার এফটিআর করা লাগছে, কারণ একটা এক্সআরডি তে আমার একটা আনওয়ান্টেড পিক আসতেছিল, ঠিক আছে? আমি যখন এক্সআরডি করলাম তখন এই আনওয়ান্টেড পিকটা কেন আসতেছিল বারবার আমি মানে মানে করেও ট্রায়াল দিয়েও মানে যাচ্ছিল না, তখন আমি এফটিআর করলাম, এবং এফটিআর এর মাধ্যমে কিন্তু আমি পরে জানতে পারলাম যে ওইখানে নাইট্রেট বন্ড ছিল, এবং পরে জানা গেল যে আমার স্যাম্পলের ওয়াশিংটা ভালো হয় নাই দেখে সোডিয়াম নাইট্রেট ফর্ম করতেছিল, এবং ওই সোডিয়াম নাইট্রেটের এক্সিস্টেন্সটা কিন্তু আমি এফটিআর থেকে পরে আলটিমেটলি পেয়ে গেছিলাম। তো যাই হোক, মানে সোজা কথা হচ্ছে এফটিআর থেকে কিন্তু তুমি বুঝতে পারবা যে তোমার যদি তোমার স্যাম্পলের মধ্যে যদি তোমার কোনো আনওয়ান্টেড ইম্পিউরিটিও চলে আসে, ওইখান থেকেও কিন্তু একটা আইডিয়া করা যায় যে এখান থেকে যে তোমার পিক থেকে একটা আইডেন্টিফাই করা যায়, ঠিক আছে? বুঝতে পারছো? কারো কোনো কোয়েশ্চেন আছে? দেখো চিন্তা করো যে তোমাদের বুঝতে করার সমস্যা হয়েছে কিনা। আর যেটা বললাম যে মেশিন সম্পর্কে আসলে যদি মানে ওই রকম ডিটেলসে জানতে চাও তাহলে মেশিন অপারেটর আসলে উনি ভালো বলতে পারবে মেশিন সম্পর্কে, যে স্যার ওইটা ওইভাবে কি কেন করে বা কি, বা আরেকটু ডিটেলসে জানতে চাও তাহলে সেই ক্ষেত্রে হয়তো বুয়েটে গেলে তুমি দেখতে পারবা, কিন্তু এর এর বেশি তো আর সম্ভব না আমাদের এই ভিডিওতে, এর বেশি তো আর সম্ভব না। তো স্যার একটা এই কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ওখানে তো রেফারেন্স স্যাম্পল হলোটা তো একটা জিনিসের মধ্যে আগে থেকে আটকানো ছিল, সো আমি যদি নতুন স্যাম্পল মানে নিজে প্রিপেয়ার করে ওখানে হুম। দিতে চাই তাহলে ওটার সিস্টেমটা কি, মানে প্রিপারেশনটা কিভাবে করতে হয়?
ওইটাও তো বললামই যে আমি কিন্তু ডিরেক্ট পাউডার, মানে তুমি ভিডিওটায় দেখলা যে ওই যে স্যাম্পলের যে হোল্ডারটা মানে নিচের পার্টটা, ওইখানে আমি কিন্তু অল্প একটু পাউডার রেখে ক্রিস্টালটাকে ঘুরায় ঘুরায় আমি পাউডারের মধ্যে টাচ করায় তারপরে কিন্তু পরীক্ষা করছি এফটিআর, এবং সেটা একুরেট রেজাল্টই দিছে। তার মানে এটাই বলতেছিলাম যে তুমি তোমার যদি স্যাম্পলটা পাউডার ফর্মে হয় তুমি ডিরেক্ট পাউডারটা ওই স্যাম্পল হোল্ডারের উপর দিতে পারো, ঠিক আছে। এখানে স্যাম্পল প্রিপারেশনটা খুব একটা কঠিন কিছু না। কিন্তু তোমার যদি স্যাম্পলটা হয় ফিল্ম, লাইক তুমি পলিমারের একটা ফিল্ম বানাইছো, তাহলে তুমি ফিল্মটা ডিরেক্ট দিতে পারবা, তবে ফিল্মের সাইজটা ছোট হইতে হবে, মানে বিশাল বড় তো এখানে দেওয়া যাবে না, তুমি নিজেও বুঝতেছো। সো ফিল্ম আকারে দিতে পারো, অথবা তুমি পেলেট বানায় দিতে পারো। তো সিরামিকের ক্ষেত্রে পেলেট বানায় দিতে পারো, সিরামিক স্যাম্পল নিয়ে যারা কাজ করো। তো যেটা বললাম যে আমি কিন্তু ডিরেক্ট পাউডার দিয়ে করছি, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে শেয়ার করলাম যে আমি ডিরেক্ট পাউডার দিয়ে করছি, তখন দেখলাম যে হ্যাঁ পাউডার দিয়েও এটা কাজ করে। বুঝতে পারছো? তো তুমি তোমার জি স্যার। স্যাম্পলটা কিভাবে প্রিপেয়ার করে দিবে এটা তোমার উপর। তবে পাউডার ফর্মে হতে পারে, পেলেট ফর্মে হতে পারে, ফিল্ম ফর্মে হতে পারে, যেই তিনটা আমাদের সবচেয়ে কমন, তিনটা ফর্মে ওই মেশিনটা কিন্তু কাজ করে। বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, তাহলে বললাম এফটিআরটা মোটামুটি মানে এতটুকুই। আমরা বুঝলাম এফটিআর কি কাজ করে এবং কিভাবে কাজ করে, এটা আমাদের জানার উদ্দেশ্য ছিল এবং এটা আমরা জানলাম। এখন আমরা দেখবো হচ্ছে টিজিএ এবং ডিএসসি, দুইটাই কিন্তু থার্মাল অ্যানালাইসিস, ঠিক আছে। টিজিএও এবং ডিএসসি দুইটাই থার্মাল অ্যানালাইসিস। এবং আমাদের টিজিএ ফার্স্টে আমরা যদি টিজিএ এর কথা বলি, টিজিএ হচ্ছে তোমার থার্মোগ্র্যাভিটিমেট্রিক অ্যানালাইসিস, এবং এটা খুবই সিম্পল একটা মেকানিজমে কাজ করে, ঠিক আছে, কিছুই না। এটা অবজেক্টিভটা দেখো, অবজেক্টিভ হচ্ছে টু স্টাডি দ্য বেসিক প্রিন্সিপাল অফ থার্মাল অ্যানালাইসিস এন্ড দ্য থার্মাল ডিকম্পোজিশন বিহেভিয়ার অফ ভেরিয়াস পলিমার্স ইন ইনার্ট অ্যাটমসফিয়ার ইউজিং দ্য এক্সপেরিমেন্টাল টেকনিক্স অফ থার্মোগ্র্যাভিটিমেট্রিক অ্যানালাইসিস। যাই হোক, এখানে এই টিজিএ তে আমাদের টিজিএ একটা স্যাম্পল করতে আমাদের অনেক সময় লাগে, ঠিক আছে। সময় লাগে এই কারণে, কারণ তোমার রুম টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচার উঠতে আমাদের যেই ইয়াটা কি বলে ওটাকে গ্রেডিয়েন্টটা কম দিতে হয়, লাইক 10 ডিগ্রি সেলসিয়াস পার মিনিট বা এই ধরনের, তো অনেক টাইম লাগে। তো এই জন্য আমরা এখানে যেটা দেখাবো, তোমরা ভিডিওতে দেখবা যে স্যাম্পল কিভাবে দিব সেগুলো দেখবো আমরা, দিয়ে আমরা ওই মানে এইটা টেস্টটা রান করব, কিন্তু রান করে আর পুরোটা মানে পুরোটা চালাবো না, ওইটা আমরা স্টপ করে দিয়ে জাস্ট আগের একটা রেজাল্ট তোমাদেরকে দেখাই দিব যে কিভাবে করে সেটা দেখানোর পর, রান দেওয়ার পর আমরা আগের একটা রেজাল্ট তোমাদের দেখাবো যে রেজাল্টটা কি ধরনের আসে। তো ওইভাবে করে আমরা দেখবো। তো যাই হোক, এখন বেসিক প্রিন্সিপালটার কথা যদি বলি, টিজি এর বেসিক প্রিন্সিপালটা সেটা হচ্ছে থার্মোগ্রাভিমেট্রিক অ্যানালাইসিস মেজার্স ওয়েট চেঞ্জ ইন এ ম্যাটেরিয়াল এজ এ ফাংশন অফ টেম্পারেচার, ঠিক আছে। মানে হচ্ছে শুধুমাত্র টেম্পারেচার তুমি চেঞ্জ করে তোমার একটা স্যাম্পলের ওয়েটের কি চেঞ্জ আসে সেটা আমরা দেখব আন্ডার এ কন্ট্রোলড অ্যাটমসফিয়ার। এবং আমরা এখানে কন্ট্রোলড অ্যাটমসফিয়ার বলতে নাইট্রোজেন গ্যাস সাপ্লাই করে ইনার্ট অ্যাটমসফিয়ার বানাবো, ঠিক আছে। ইটস প্রিন্সিপাল ইউজেস ইনক্লুড মেজারমেন্ট অফ এ ম্যাটেরিয়াল থার্মাল স্টেবিলিটি এন্ড কম্পোজিশন। এটা তো স্বাভাবিক যে এটা থার্মাল স্টেবিলিটি কেমন এবং কম্পোজিশনটাও আমরা বুঝতে পারবো। TGA instruments are routinely used in all phases of research, quality control and production operation. It is useful for characterizing polymers, organic or inorganic chemicals, metals or other common class of materials. তো সবগুলোতেই আমরা TGA করতে পারি, মেটালস এর ক্ষেত্রেও করতে পারি, অর্গানিক ইনঅর্গানিক কেমিক্যালস বা অন্যান্য যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা TGA করতে পারি। সো এটা আমাদের খুব একটা সমস্যা না। The heating program may start in an inert atmosphere and then be switched to air at a certain point to complete the analysis. মানে আমরা ইনার অ্যাটমসফিয়ারে করব এবং আলটিমেটলি আস্তে আস্তে সেটা এয়ারে সুইচ করব এবং সেই অ্যানালাইসিসটা কমপ্লিট করবে। Weight changes observed at a specific temperature correlate to volatilization of sample components, decomposition, oxidation or reduction reaction and others. মানে হচ্ছে আমি এই যে টেম্পারেচার বাড়াচ্ছি, এই টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে ওর মধ্যে কি কি চেঞ্জ হয়। তো যেটা বললাম, এই যে ওয়েট চেঞ্জ হয়, আমরা দেখবো যে হঠাৎ করে আমি একই ওয়েট আছে, মানে টেম্পারেচার বাড়াচ্ছি, ওয়েট সেম, হঠাৎ করে একটা ওয়েট চেঞ্জ হইলো। তো এই যে হঠাৎ করে ওয়েট চেঞ্জের যে স্লোপ গুলা, তো এই ওয়েট চেঞ্জ গুলা কি কি কারণে হইতে পারে, এখানে কয়েকটা এক্সাম্পলই বলা আছে। একটা হচ্ছে ভোলাটাইলাইজেশন অফ স্যাম্পল কম্পোনেন্টস, তারপর হইতে পারে ডিকম্পোজিশন, তারপর হইতে পারে অক্সিডেশন বা রিডাকশন। তো বিভিন্ন ধরনের চেঞ্জ হইতে পারে এবং এই চেঞ্জের কারণে আমার ওই পিক গুলা আমার শো করতে পারে, ঠিক আছে। তো টিজে ক্যান বি ইউজড টু ডিটারমাইন ময়েশ্চার আর ভোলাটাইল কম্পাউন্ড। এটা খুবই ইম্পর্টেন্ট। আমি তো জানি যে 100 ডিগ্রি বা তার উপরে গেলেই যত ময়েশ্চার টয়েশ্চার আছে সব চলে যাবে, ওইখান থেকে ওয়েট লস থেকে কিন্তু আমি ময়েশ্চারের একটা মানে অ্যামাউন্ট আমি বের করতে পারি, ঠিক আছে। তারপরে প্লাস্টিসাইজার কন্টেন্ট,
মানে বা ফিলার কন্টেন্ট, যখন আমি পলিমারের ক্ষেত্রে বিভিন্ন বাইন্ডার বা প্লাস্টিসাইজার ইউজ করব আমি যখন ইয়ের সময় মানে প্রিপারেশনের সময়, তখন এগুলা তো চলে যাবে যখন টেম্পারেচার আমি বাড়াইতে থাকবো। তো এইগুলা চলে যাওয়ার যেই স্লোপগুলা সেখান থেকেও আমি একটা আইডিয়া পেতে পারি। ঠিক আছে। তো যাই হোক, ট্রান্সফরমেশন টেম্পারেচার, পলিমার থার্মাল ডিগ্রেডেশন প্রোফাইল, পলিমার থার্মাল অ্যান্ড অর অক্সিডেটিভ স্টেবিলিটি, তো অনেকগুলা কাজে এই টিজিএটা আমরা কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে। তো এখন প্রসিডিউরটা দেখো, প্রসিডিউরটা এখানে দেখে আসলে তেমন লাভ নেই, আমরা ডিরেক্ট ভিডিওতে দেখবো। তারপর একটু বলে নেই, সেটা হচ্ছে আমি একটা স্যাম্পল দিব সেমিক্রিস্টালাইন বায়োমোরফাস, যে মানে যে কোনো ধরনের আমি একটা পলিমার স্যাম্পল দিব। তারপরে সেই স্যাম্পলটাকে আমি নাইট্রোজেন গ্যাস ফ্লো করতে থাকবো 90 মিলিলিটার পার মিনিট। এগুলা ভ্যালুগুলা সব স্যারের ওই লেকচার থেকে নেওয়া। তো এক্স্যাক্টলি যে সেটা তা না, আমাদের মেশিনে কম বেশি করে চেঞ্জ করে আমরা কিন্তু করে থাকি। তো যাই হোক, আমরা স্পেসিমেনটা হিট করি, এখানে লেখা 20 ডিগ্রি সেলসিয়াস পার মিনিট ফ্রম রুম টেম্পারেচার টু 400 ডিগ্রি, বাট এটা 600-800 ডিগ্রি। আমাদের মেশিন মোস্ট প্রবাবলি 800 ডিগ্রি পর্যন্ত আমরা কাজ করতে পারি। ঠিক আছে। তো এটা আমরা দেখবো কিভাবে আমরা এই মেশিনটা রান করব। when the run is completed, determine the thermal decomposition temperature and percentage of mass loss for the several transition observed in polymer। আমরা দেখবো যে ডিকম্পোজিশন মানে কি কি ধরনের আমরা ইয়াটা পাই, স্লোপ গুলা পাই, সেটা আমরা দেখব। এবং ওভারলে দ্য থার্মোগ্রামস ফর পলিমার স্যাম্পলস, তো ওই থার্মোগ্রাম থেকে আমরা বিভিন্ন অ্যানালাইসিস আমরা করতে পারবো। তো এইটা হচ্ছে জাস্ট বেসিক কিছু কথা। এখন আমরা যখন ভিডিওটা দেখবো তখন তোমরা বুঝতে পারবো। আমি ভিডিওটা একটু দেখাই আগে, এই ভিডিওটা মানে একটু বড়, যাই হোক পুরোটা দেখো তারপর আমি বুঝাই দিব। গ্যাসটা কি গ্যাস এটা? নাইট্রোজেন। হিলিয়াম। স্যার উনি কি বলবেন হিলিয়াম? হ্যাঁ, তুমি কেউ কিছু বলতেছো? জি স্যার। মানে আমি জিজ্ঞেস করলাম যে নাইট্রোজেন ছাড়া কি ইউজ করা যায়, তো উনি বললো যে হিলিয়ামও ইউজ করা যায়, বাট আমাদের ল্যাবে নাইট্রোজেনটা আমরা ইউজ করি, মানে ইনার্ট অ্যাটমসফিয়ার বানাইতে। বুঝতে পারছো? এটা তো আমরা জানি যে নাইট্রোজেন, হিলিয়াম, আর্গন, ইনফ্যাক্ট, তো এগুলো সবই ওকে স্যার। ইনার্ট গ্যাস হিসেবে কাজ করে। আমি একটু টেনে টেনে যাই, এগুলো ভিডিওটা একটু বড়। হ্যাঁ, আচ্ছা এখন দেখো স্যাম্পল প্যানটা দেখো, মানে এইটা হচ্ছে, দেখো কি করতেছে। আচ্ছা দেখো এখন কিভাবে কাজ করে। এই যে স্যাম্পল প্যানটাকে ওরা আগে মেশিনের ভিতরে নেয়, যাতে করে তোমার এই প্যানের ওয়েটটা মানে জিরো করা হয়। আমরা টিআর করি, এটা বুঝো তো তোমরা, যখন বিভিন্ন ওয়েটিং মেশিন ইউজ করছো তখন টিআর করে বলে না? টিআর মানে হচ্ছে তোমার এই যে তোমার ইয়াটা কি বলে এটাকে, যে হোল্ডারটা, এই যে স্যাম্পল হোল্ডারটা, এইটার ওয়েটটাকে জিরো করা হয়। এখন তুমি স্যাম্পল যেটা দিবে শুধু ওইটার ওয়েটটাই কাজ করবে। তো এটার জন্য আগে স্যাম্পল প্যানটাকে আমার মেশিনে ঢোকায় কিছুক্ষণ ওয়েট করা হয়, ওইটার ওয়েটটাকে জিরো করার জন্য। ওই যে দেখছো ওয়েটটাকে চেঞ্জ হয়ে জিরোর দিকে আগাচ্ছে, মানে এটার ওয়েটটাকে আমরা মানে নালিফাই করতেছি। ভিডিও আছে আমার এন্ডে হ্যাং হয়ে আছে। এই তো সবাই কি দেখতেছো ভিডিও? আমি এখন পজ দিছি। দেখা যাচ্ছে স্যার, হ্যাং হচ্ছে না। তাহলে মনে হয় জি স্যার, সুমিত এখন তোমার হয়েছে। তোমার ইন্টারনেটে হয়তো কোনো প্রবলেম জি স্যার, কিনা আমার দেখো। দিকে ইন্টারনেটে মাঝে মাঝে প্রবলেম করে। ওয়েটটা জিরো হয়ে যাবে না?
এগুলো আমি একটু টেনে যাচ্ছি, এগুলো হচ্ছে জাস্ট স্যাম্পলের নাম টাম ওগুলা উনি সেট করে দিচ্ছে এবং কত ডিগ্রি, এবং মোস্ট প্রবলি হচ্ছে তোমার 10 ডিগ্রি পার সেলসিয়াস উনি দেয়, মানে আমাদের মেশিনে 10 ডিগ্রি সেলসিয়াস পার মিনিটে হিটিং রেটটা হবে, আর 600 ডিগ্রি পর্যন্ত, মানে 10 ডিগ্রি পার মিনিট। 600 ডিগ্রি পর্যন্ত আমাদের এটা উঠবে। তো এটা উনি সেট করে দিল এবং স্যাম্পলের নাম দিয়ে দিবা তোমার ইচ্ছা মতো, তুমি যেভাবে চাচ্ছ। তো এগুলা তো এটা তো মানে এটা এক এক মানে মেশিনে এক এক রকম কাজ করবে আর কি। আচ্ছা তো যাই হোক ওইটা আমরা সেট করে দিল উনি। এখন দেখো যে স্যার আমার এন্ডে ভিডিওটা হ্যাং হয়ে আছে, আমি স্যার তাহলে তাহলে মিটিং থেকে লগ আউট করে বা লগ ইন করি। লগ আউট করে লগ ইন করো, সমস্যা। আর এটা ভিডিও হচ্ছে, মানে তোমার এই আমার লেকচার টোটালটাই ভিডিও হচ্ছে, তুমি পরেও দেখতে পারবা। মানে আর তুমি তুমি আসো, সমস্যা নাই, তুমি ভিডিও অফ করে মানে কি বলবো লগ আউট করে আসো, বাট আমি তো তোমার জন্য বসে থাকতে পারতেছি না। তুমি আসো, ওকে তুমি স্যার। হ্যাঁ তুমি ওটা পরেও দেখে নিতে পারবা, সমস্যা নাই। দেখো আচ্ছা, এখন যেটা বললাম যে আমরা জিরো করলো নি মেশিনটা, তারপরে সেট করলো যেগুলো আমাদের হিটিং রেট এবং তোমার কত টেম্পারেচার পর্যন্ত উঠবে ওগুলো সেট করার পরে এখন আমরা প্যানটাকে আবার বের করে ফেললাম। এখন প্যানটাতে আমি আমার স্যাম্পলটা দিব। দেখো এই যে আমাদের স্যাম্পল, এটা মোস্ট প্রবাবলি পিপি মানে পলিপ্রোপিলিনের মানে একটা স্যাম্পল, ছোট্ট একটা স্যাম্পল থাকবে। দেখো এই যে আমাদের প্যানের উপর কিন্তু আমি স্যাম্পলটা দিয়ে দিছি, পিপি। এই যে দেখছো, আমি একটু পজ দিলাম, দেখা যাচ্ছে স্যাম্পলটা সাদা সাদা। হ্যালো, ইয়েস স্যার, জি স্যার, দেখতে হ্যাঁ পাচ্ছি। ওকে। এখন ওই স্যাম্পলটা আমি এখন রান দিলে স্যাম্পলটা এখন মেশিনে চলে যাবে। এখন আমি কিন্তু শুধুমাত্র স্যাম্পলের ওয়েটটাই কিন্তু কাজ করবে, কারণ আমরা প্যানের ওয়েটটাকে অলরেডি আগে টিয়ার করে ফেলছি। এই যে অটোমেটিক ও এখন নিয়ে নেবে স্যাম্পলটাকে। একটু টেনে যাচ্ছি, স্যাম্পলটা নিয়ে নিল। এখন দেখো উনি রান মনে হয় দিয়ে দিছে, এই যে রান দিছে, এই যে কাজ করতেছে, ঠিক আছে। বাট আমি আমরা পুরাটা রান আর করি না, চালু করি না। এই যে এটা উনি কেটে দিবে, কেটে দিয়ে যেটা হবে যে আমাদের কিছু আগের থেকেই স্যাম্পল যেগুলা করা আছে ওইখানে দুই একটা স্যাম্পল দেখাবে। এই যে এইটা একটা স্যাম্পল, উনি কয়েকটা স্যাম্পলেরই জাস্ট তোমাদের পিক দেখাই দিবে। এই যে এইটা একটা স্যাম্পল, পিপি স্যাম্পল, বিভিন্ন ধরনের স্যাম্পল যেগুলো আমাদের করা আছে সেখান থেকে কয়েকটা তোমাদের দেখাই দিচ্ছে। এটা একটা স্যাম্পল। এখানে আমি তোমাদের লাস্টেরটাতে বুঝাই দিব যে দুইটা কেন গ্রাফ আসতেছে, আমি বুঝাই দিব তোমাদের। এই যে এগুলো সবই কিন্তু স্যাম্পল, অনেকগুলা উনি দেখাই দিচ্ছে। এবং লাস্টে যে স্যাম্পল, লাস্টের স্যাম্পলটা যেটা আমি সেটা দেখা দিই, এইটা হচ্ছে আমাদের আমি যে পিপিটা ইউজ মানে আমাদের স্যাম্পলে দেওয়া হইলো সেই পিপিরই আগের একটা টেস্টের রেজাল্ট উনি দেখাচ্ছে লাস্টেরটাতে, যে ওই ধরনের ওই পিপিরই মানে পিপি যেই স্যাম্পলটা আমরা ইউজ করতেছি সেইটাই ওই দেখো 600 ডিগ্রি পর্যন্ত তোমরা যদি দেখতে পাও, দেখো নিচে টেম্পারেচারটা যদি দেখতে পাও 0 থেকে 600 ডিগ্রি পর্যন্ত উনি এটা করছে, টেস্ট করছে। এবং এখানে দুইটা ওয়াই এক্সিস আছে, একটু খেয়াল করার চেষ্টা করো। দুইটা ওয়াই এক্সিস কেন? একটা হচ্ছে ওয়েট পার্সেন্টেজ, ঠিক আছে, এটা হচ্ছে বাম দিকে, আর ডান দিকেরটা হচ্ছে ডেরিভেটিভ অফ ওয়েট পার্সেন্টেজ বা ওয়েট চেঞ্জ, এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। এবং আমরা তোমরা জানো যে এই যে আমাদের প্রথম যে ওয়েট চেঞ্জটা সেটা হচ্ছে এরকম যে 100%, যেটা 100% থেকে আস্তে আস্তে হঠাৎ করে 350 দিকে এসে হঠাৎ করে আমাদের এই ওয়েট চেঞ্জটা শুরু হইলো, মানে ডিকম্পোজিশনটা শুরু হইলো। এবং ডিকম্পোজিশনটা শুরু হয়ে হয়ে এখানে এসে এই ধরনের আমাদের একটা কার্ভ আমাদের শো করবে, মানে ওয়েট চেঞ্জের কার্ভটা হচ্ছে এই ধরনের।
এবং তোমরা জানো যে এই যে স্লোপটা, এই স্লোপটার যদি তুমি ডেরিভেশন করো বা ডেরিভেটিভ বের করো, তাহলে এই যে স্লোপ চেঞ্জেই তখন তোমার এই পিকটা শো করবে। তুমি যদি ভ্যালুগুলো নিয়ে ডেরিভেটিভ করো, তাহলে এই পিক মানে আমি হচ্ছে পিক আকারে যদি চাই তাহলে আমরা ফার্স্ট ডেরিভেটিভটাকে ইউজ করি, আর যদি আমরা স্লোপ আকারে চাই তাহলে আমরা কিন্তু শুধু ওয়েট চেঞ্জটাকে কিন্তু মানে কি বলে কাজ করি। ঠিক আছে, বুঝতে পারছো? মানে দুই ভাবেই কাজ করা যায়, তুমি ডেরিভেটিভ নিয়েও কাজ করতে পারো অথবা তুমি জাস্ট ওয়েট চেঞ্জ নিয়েও কাজ ও করতে আচ্ছা, পারো। ওইটা রান হচ্ছে যে টাইম লাগবে দেখে আমরা আমরা আগের আগের করা ঠিক ঠিক আছে, এইরকমই বুঝতে একটা স্যার ক্লাসিক এখানে যে পিক, এখানে যে আমরা দুটো পিক দেখতে পাচ্ছি, দুটো পিকে কি কি রিঅ্যাকশন হচ্ছে? এটা তো তুমি তোমার অ্যানালাইসিস করে বের করতে হবে। মানে মানে লাইক এফটিআর যেমন স্যার স্যার ঠিক আছে যে বিভিন্ন কেমিক্যাল কম্পাউন্ডের জন্য, এখানেও তো স্যার এখানে এখানে স্যার তো এরকম তো পিকের বললোই স্ট্যান্ডার্ড যে রিঅ্যাকশন নেই। তো হ্যাঁ, না স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন হবে না। তুমি তোমার যেটা করা লাগবে, তোমার পিপিই মানে ধরো পলিপ্রোপিলিন স্যাম্পলটা, পলিপ্রোপিলিন স্যাম্পলের তোমার আগে জেনে আসতে হবে যে ওই স্যাম্পলের ক্ষেত্রে যদি টিজিএ করো তাহলে ওর কি কি চেঞ্জ হয়। লাইক থার্মাল ডিকম্পোজিশন তো হইতেই পারে, তারপরে তোমার ময়েশ্চার চেঞ্জ হইতে পারে, তারপরে তোমার যদি তোমার বাইন্ডার অ্যাড করি সেই বাইন্ডার চলে যেতে পারে। তো অনেক ধরনের রিঅ্যাকশন হয়। তোমার যেটা দেখতে হবে যে তোমার রেফারেন্সের সাথে মিলায় যে ওই পিপির ক্ষেত্রে কি কি ধরনের কেমিক্যাল রিঅ্যাকশন হয় এবং কত ডিগ্রিতে হইতে পারে, ওইটার সাথে তোমার মিলাইতে হবে। কথা কি বুঝতে পারছো? মানে তোমার আগে রেফারেন্সটা জেনে আসতে হবে, কারণ আমার এখানে ওকে স্যার। যে মেশিনটা এটা আসলে কোয়ালিটেটিভ সার্চ হয় না। আমি জিজ্ঞেস করছিলাম ওনাকে, মানে আমি জানতে চাচ্ছিলাম যে আমি এত না খেটে আমি যদি ডিরেক্ট চাই যেগুলা কেন হচ্ছে বা এখানে কি রিঅ্যাকশন হচ্ছে, উনি বললো যে আমাদের মেশিনটা আসলে খুব একটা আপডেটেড না, টিজি মেশিনটা আমাদের সবচেয়ে পুরানো, ইনফ্যাক্ট এই কটা মেশিন সবচেয়ে পুরানো। সো উনি বললো যে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে ওই টেস্ট গুলা এরকম করতে আছে, পারবা না, মানে যেটা ডিরেক্ট কোয়ালিটেটিভ সার্চ। ঠিক আছে। ঠিক আছে, এটা এতটুকুই। মানে যেটা তুমি যেটা বলতেছো এটা ওইটা যদি করা যেত মেশিনে তাহলে তো ভালো হইতো, যে ডিরেক্ট আমি বের করতে পারলাম। বাট টিজি এখানে যেটা করা হয় মেইন কথাই দেখো, এখানে কয়েকটা কথা এখানে কিন্তু বলছে, খেয়াল করছো কিনা জানি না, যে দেখো যে তুমি ভোলাটাইল কম্পাউন্ডের ডিকম্পোজিশন হইতে পারে, প্লাস্টিসাইজার কন্টেন্ট চলে যেতে পারে। তো যখনই এই যে রিঅ্যাকশন গুলো হবে, যে তুমি 400 ডিগ্রিতে উঠলা সব প্লাস্টিসাইজার উড়ে চলে গেল বা ভোলাটাইল কম্পাউন্ড উড়ে চলে গেল, তাইলেই তোমার তখন একটা স্লোপ দিবে। তারপরে তুমি 600-তে উঠলা বা 450-তে উঠলা, যত ইনঅর্গানিক ফিলার কন্টেন্ট ছিল সব চলে গেল। সো এই যে যেই কথাগুলো বলতেছিলাম যে প্রত্যেকটা জায়গায় জায়গায় যে রিঅ্যাকশন হচ্ছে তোমার এটা ইয়ের সাথে মিলাইতে হবে, তোমার রেফারেন্সের সাথে মিলাইতে হবে। তোমার অলরেডি জানা আছে আমার যে পিপির ক্ষেত্রে আমার কোন কোন টেম্পারেচারে কোন কোন রিঅ্যাকশন হয়, এটা আমার অলরেডি তুমি নেটে তুমি পেয়ে যাবা। সো ওইখান থেকে তোমার এটা মিলাইতে হবে, বা বিভিন্ন তুমি রিসার্চ পেপার ঘাটলে তুমি এগুলা পেয়ে যাবা। মানে তো তুমি ধরুন যে এক্সআরডি বা এফটিআর এর মতো এখানে স্ট্যান্ডার্ড পিক নেই, না, আমাকে সেটা স্ট্যান্ডার্ড নিজে কিছু নাই, না ওই ধরনের ঘেটে বের করে আনতে হবে। এক্স্যাক্টলি। তুমি বিভিন্ন রিসার্চ পেপার ঘাটবা, তো তুমি তখন ওইখান থেকে এগুলা মিলায় মিলায় তোমার ডাটাটা বের করতে হয়। তবে এখানে সবসময় যে ক্যারেক্টারাইজেশনই করি তা না, আমরা এটিজের ক্ষেত্রে আরেকটা যেটা করি, ম্যাস চেঞ্জ পার্সেন্টেজটাও বের করি, যে আমি আমার স্যাম্পলটা এত পার্সেন্টেজ মানে ইয়া ছিল 600 ডিগ্রিতে উঠে এর ম্যাস চেঞ্জ এত হইলো। সবসময় তো আর গলায় ফেলি না, মেল্টিং করে ফেলি না, ঠিক আছে, যে হঠাৎ করে 100 থেকে 0 হয়ে যাবে। অনেক সময় আমরা করি ধরো 300 পর্যন্ত উঠাই, 300 পর্যন্ত উঠায় দেখি যে ম্যাসের চেঞ্জ কত পার্সেন্টেজ হলো। তো এই ধরনের কিছু টেস্ট আমরা কিন্তু করে থাকি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টিজি আর কি, ড্র কনক্লুসিভ রিমার্ক। তো যাই হোক, এগুলো তো আর ড্র করার কিছু নাই, এটা হচ্ছে আমাদের থার্মোগ্রাভিমেট্রিক অ্যানালাইসিস। ওকে, এখন আমরা যেটা লাস্ট দেখবো সেটাও একটা থার্মাল অ্যানালাইসিস, এটা হচ্ছে ডিএসসি, এটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রি। এটার অবজেক্টিভটা হচ্ছে টু স্টাডি দ্য ট্রানজিশন অফ এ পলিমার ইউজিং ডিফারেন্সিয়াল স্ক্যানিং। এটা অফ করো, মাইকটা অফ করো, কারো মাইক অন আছে। মাসুদ তোর মাইক অন। ওকে, যেটা বলতেছিলাম যে আমরা ডিএসসি তে কি করব এটা আমরা এখন দেখবো। এটাও একটা থার্মাল অ্যানালাইসিস। এখানে আমাদের যেটা করব আমরা যে ডিফারেন্সিয়াল স্ক্যানিং ক্যালোরিমেট্রি টেকনিকের মাধ্যমে আমরা থার্মাল ট্রানজিশন গুলা দেখবো পলিমারের। আগেরটাতে হচ্ছে শুধুমাত্র ওয়েট চেঞ্জটা দেখতেছিলাম, আর এখন আমরা দেখবো হচ্ছে থার্মাল ট্রানজিশনটা, যে হিট চেঞ্জটা দেখবো। আগেরটা হচ্ছে ওয়েট চেঞ্জ দেখছি, এটা হচ্ছে হিট চেঞ্জ দেখবো। ডিফারেন্স কিন্তু এইটাই। দেখো ইন্ট্রোডাকশনটা, যে
differential scanning calorimetry is a technique used to study what happens to polymers when they are heated. The thermal transition are change that take place in a polymer when polymer it can differentiate between, এখানে দেখো দুই ধরনের ট্রানজিশন আছে, এটাও হয়তো তোমরা থিওরিতে দেখে আসছো, স্যার পড়াইছে কিনা আমি জানি না, যাই হোক দুই ধরনের ট্রানজিশন হয়, একটা হচ্ছে ফার্স্ট অর্ডার ট্রানজিশন, একটা হচ্ছে সেকেন্ড অর্ডার ট্রানজিশন। তো ফার্স্ট অর্ডার ট্রানজিশন হচ্ছে যে যেই থার্মাল ট্রানজিশনের মাধ্যমে ল্যাটেন্ট হিট এবং হিট ক্যাপাসিটি দুইটি আমার চেঞ্জ হয়, মানে দুইটারই চেঞ্জটা থাকে, লাইক তোমার ল্যাটেন্ট হিটও চেঞ্জ হবে, ইনফ্যাক্ট তোমার হিট ক্যাপাসিটি অফ দ্য ম্যাটেরিয়ালও চেঞ্জ হবে। এই ধরনের ট্রানজিশনটা হচ্ছে মেল্টিং বা ক্রিস্টালাইজেশন, এটা আমরা সবাই জানি। তো আমরা জানি না যেটা, সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ট্রানজিশনটা, বা আমরা খুব একটা পরিচিত না। তো এইটা হচ্ছে যে যেই থার্মাল ট্রানজিশনের মাধ্যমে শুধুমাত্র তোমার হিট ক্যাপাসিটির চেঞ্জটা আমরা দেখব, কিন্তু কোনো ল্যাটেন্ট হিটের চেঞ্জ হবে না, ঠিক আছে? মানে আমরা ওই যে ল্যাটেন্ট হিটের যে চেঞ্জ হয় হঠাৎ করে, যেমন ধরো মেল্টিং এর সময় যেটা হয়, মেল্টিং এর সময় আমরা জানি যে ধরো সাপোজ আইসের ক্ষেত্রে আমরা জানি যে আইস 0 ডিগ্রিতে গলতেছে, তো 0 ডিগ্রিতে ও কিন্তু ল্যাটেন্ট হিট নিতেছে, আর 0 ডিগ্রি থাকতেছে, আলটিমেটলি পানি হচ্ছে, মানে ফেজ চেঞ্জ হচ্ছে। তো সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে তোমার এই ল্যাটেন্ট হিটের কোনো চেঞ্জ আসবে না, মানে শুধুমাত্র মানে হিট ক্যাপাসিটি চেঞ্জ তো সবসময় হয়, এটা তো আমরা জানি, কিন্তু ল্যাটেন্ট হিট যেটা অ্যাবজর্ব করে সেটা হবে না। এই ধরনের একটা এক্সাম্পলটা হচ্ছে তোমার গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, এই নামটা তোমাদের পরিচিত, তোমরা হয়তো, যে গ্লাস ট্রানজিশনটা কি, মানে পলিমারের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি হয়, যে যখন আমাদের একটা সার্টেন টেম্পারেচারের আগ পর্যন্ত অ্যামোরফাস যে ফেজগুলা, সেটা তোমার মানে কি বলে, মানে ওই টেম্পারেচারের আগ পর্যন্ত আমার অ্যামোরফাস ফেজটা মোটামুটি রিজিড থাকে, কিন্তু যখনই আমি ওই টেম্পারেচারটা ক্রস করে ফেলবো তখন ওই অ্যামোরফাস ফেজটা লিকুইডাস ফেজের মতো হয়ে যায়, মানে তোমার তখন আর রিজিড থাকে না, তখন তার কি বলে ডাক্টিলিটি তো না ঠিক, মানে তোমার কি বলে এটাকে ভিসকোসিটি বা ওই ধরনের লিকুইড প্রপার্টিতেও চেঞ্জ চলে আসে, ঠিক আছে? আমরা মানে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার পরে তোমার ওই অ্যামোরফাস ফেজের চেঞ্জগুলো আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে শুধুমাত্র পলিমারের ক্ষেত্রেই হয়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে পলিমারের ক্ষেত্রে এই চেঞ্জগুলো হবে, এবং এইটাকে আমরা বলবো গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, ঠিক আছে? এখন দেখো যে এই দুইটা ট্রানজিশনই আমাদের মেন উদ্দেশ্য, দুই ধরনের ট্রানজিশনই আমরা দেখব ডিএসসির মাধ্যমে। ডিএসসি করে মেল্টিং বলো বা ক্রিস্টালাইজেশন বলো বা গ্লাস ট্রানজিশন বলো, এই যে চেঞ্জগুলো এটা আমরা দেখব ডিএসসি করে। দেখো কিভাবে কাজ করে। টু pans set of on a pair of identically positioned platforms connected to a furnace by common heat flow path, মানে আমরা একটা আমাদের দুইটা প্যান থাকবে, একটাতে আমাদের রেফারেন্স প্যান, আরেকটা হচ্ছে তোমার স্যাম্পল প্যান। তুমি স্যাম্পল প্যানে স্যাম্পল দিবা, তারপরে তুমি ওই স্যাম্পল প্যান টোটালটাকে আমরা একটা কি বলে ইয়ের সাথে কানেক্টেড থাকবে, ফার্নেসের সাথে কানেক্টেড থাকবে, যেই ফার্নেস থেকে আমরা একটা হিট ফ্লো দিব, ঠিক আছে? ইন ওয়ান প্যান ইউ পুট ইউর পলিমার স্যাম্পল, দ্য আদার ওয়ান ইজ দ্য ডিফারেন্স প্যান, ইউ লিভ ইট এমটি। যে একটা হচ্ছে তোমার এটা রেফারেন্স হবে, ডিফারেন্স হয়ে গেছে, যাই হোক। একটা হচ্ছে তোমার স্যাম্পলের প্যান, যেটাতে আমি স্যাম্পলটা দিব, আরেকটাতে তোমার রেফারেন্স প্যান, যেটা আমি খালি রাখবো। এবং একটা জিনিস খেয়াল করো, যখন আমি হিটটা দিব, একটু ভালো মতো বুঝছো এই মেকানিজমটা বোঝার চেষ্টা করো, যে আমি যখন ফার্নেস থেকে হিটটা দিব, তখন আমার হিটটা এমটি প্যানটা যেভাবে যে হিটটা অ্যাবজর্ব করবে, যে টেম্পারেচারটা হবে, এখন আমাকে বলো তো, স্যাম্পল প্যানটা যদি সেই টেম্পারেচারে এট ওই টাইমে হইতে হয়, তাহলে কি বেশি হিট নিতে হবে না কম হিট নিতে হবে, বলো দেখি? বুঝো না আমার কথাটা? স্যাম্পল একটু বেশি দিতে হবে, একটু বেশি হিট নিবে, কারণ কি, কারণ ওইখানে স্যাম্পলটাও ওই টেম্পারেচার উঠতে হবে। তার মানে তুমি সে 500 ডিগ্রি, সে 300 ডিগ্রিতে উঠবা, সেই 300 ডিগ্রি উঠার জন্য তোমার রেফারেন্স প্যান যে পরিমাণ হিট নিবে, স্যাম্পল প্যান তার থেকে বেশি হিট নিবে, এটাই স্বাভাবিক, কারণ তোমার স্যাম্পল আছে ওইটার মধ্যে আর ওইটা খালি। সো এই যে ডিফারেন্সটা, তার মানে ইন এ ডিএসসি এক্সপেরিমেন্ট উই মেজার জাস্ট হাউ মাচ মোর হিট ইজ রিকোয়ার্ড and we make a plot as the temperature increase। আমরা একটা প্লট করি, যেটা টেম্পারেচার ইনক্রিজের সাথে আমরা এক্স অ্যাক্সিসে টেম্পারেচার রাখি এবং ওয়াই অ্যাক্সিসে হচ্ছে ডিফারেন্স ইন হিট ফ্লো, ঠিক আছে, বিটুইন স্যাম্পল এন্ড রেফারেন্স আমরা বের করি। এবং আমরা দেখব এটা যখন টেস্ট দেখবা, তোমরা একটা এক্সপেরিমেন্ট করা আছে, এবং এখান থেকে একটু বলে নেই, সেটা হচ্ছে যখন আমার একটা রিঅ্যাকশন এন্ডোথার্মিক হবে, ঠিক আছে? এন্ডোথার্মিক মানে এটা কি? এন্ডোথার্মিক মানে হচ্ছে হিট সে নিজে নিবে, ঠিক আছে? তখন আমরা দেখব যে হিট ফ্লোটা হঠাৎ করে একটা নেগেটিভ পিক দিবে, নেগেটিভ মানে ডাউনওয়ার্ড পিক দিবে, মানে হিট ফ্লোটা কমে যাচ্ছে, ঠিক আছে? মানে আমাদের হিট ফ্লো তো না ঠিক, মানে ওই যে তোমার হিট ফ্লো বিটুইন স্যাম্পল এন্ড রেফারেন্স,
সেই হিট ফ্লোটা আমাদের কমে যাচ্ছে আমরা দেখবো। এবং যখন এক্সোথার্মিক পিক দিবে, এক্সোথার্মিক মানে এক্সোথার্মিক রিঅ্যাকশন হবে, এক্সোথার্মিক রিঅ্যাকশন মিন্স হচ্ছে ও নিজেই হিট প্রডিউস করবে, তখন হিট ফ্লোটা আরো বাড়বে। আমরা দেখবো এই ধরনের কিছু ডায়াগ্রাম আমাদের দেখানো হবে। তো ওইখান থেকে আমরা কোনটা এক্সোথার্মিক কোনটা এন্ডোথার্মিক সেগুলো কিন্তু আমরা আইডিয়া করতে পারবো। এখন প্রসিডিউরটা যদি দেখি, যে আমাদের ফার্স্টে হচ্ছে familiarize with yourself with the use of DSC and the analyze software। অবশ্যই আমরা স্যাম্পলের ওয়েট মাপবো। ফর অ্যাচিভ দিস পারপাস উই ইউজ এ প্যান, দ্য প্যান ইজ মেড অফ অ্যালুমিনিয়াম। এগুলা চেঞ্জ হইতে পারে আমাদের মেশিন অনুযায়ী। The next step is to shard the polymer's grain in the aluminum pan and apply pressure it। ও এখানে একটা কথা দেখবো আমরা স্যাম্পল প্রিপারেশনে, যে আমরা স্যাম্পল হোল্ডারটা খুবই ছোট থাকে, এবং স্যাম্পল হোল্ডারের মধ্যে স্যাম্পল দেওয়ার পর আমরা প্রেস করে আমার ওই ঢাকনাটা শাট ডাউন করতে হয়, এটাও দেখাই দিবে। নাও উই ক্যান পুট দ্য স্যাম্পল ইনসাইড দ্য ডিএসসি ডিভাইস। আমরা এরপরে ডিএসসি ডিভাইসে পুট করতে পারি। তারপরে একই রকম ভাবে আমি হিটিং রেটটা স্পেসিফাই করে দিতে হবে, কত ডিগ্রি পর্যন্ত উঠবে সেগুলো স্পেসিফাই করে দিতে হবে। দেন আমরা ওই কি বলে কম্পিউটার মানে সফটওয়্যার থেকে আমরা ডিরেক্ট পেয়ে যাব হচ্ছে টেম্পারেচার ভার্সেস হিট ফ্লোর যে ডায়াগ্রামটা, সেটা ডিরেক্ট পেয়ে যাব, এবং ওইখান থেকে আমরা হিসাব করতে পারবো। এখন আমরা চলেই ডিএসসির যে ইয়াটা এক্সপেরিমেন্টটা একটু দেখি। It is a sample pen. Sample pen sample দিবে, তারপর উপরের ক্যাপটা বসে দেওয়া। স্যার ভিডিও কি পজ করে রেখেছেন? না না না, চলতেছে তো, ও, দেখো না। আমার কাছে ভিডিও পজ হয়ে আছে। তোমার ইন্টারনেটে মনে হয় প্রবলেম আছে। আচ্ছা, যেটা দেখতেছো যে তোমার ওই স্যাম্পলটা ওই হোল্ডার প্যানের মধ্যে দিয়ে ওটা প্রেসিং এর আবার একটা মেশিন ওই স্যাম্পলের সাথে মানে মেশিনের সাথে দিয়ে দিচ্ছে। ওই প্রেসিং মেশিনের মাধ্যমে জাস্ট ঢাকনাটা ভালো মতো লাগানো হয়, যাতে করে কোনো ওয়েট লস বা কিছু না হয়। এই দেখো এখানে দুইটা প্যান দেখা যাচ্ছে ভিডিওতে, স্যাম্পল থাকে আর এটা খালি pen। একটা হচ্ছে খালি প্যান থাকবে একটা, হ্যাঁ। খালি পেনের টেম্পারেচারটা যখন স্যাম্পল সহ টেম্পারেচার থেকে মাইনাস হয়, তখন থাকে শুধুমাত্র স্যাম্পল। সাইজ আন্ডার মাইক্রোমিটার আমরা দেখবো। এখানে হচ্ছে যে বিভিন্ন মুড উনি চেঞ্জ করতেছে। আমাদের এখানেও নাইট্রোজেন গ্যাস কিন্তু ইউজ করি আমরা, ঠিক আছে। নাইট্রোজেন গ্যাসটা কি ওইটাই নাকি এটার জন্য ভিতরে ওই সিলিন্ডার থেকে এখানে আসবে? মানে ওই যে আমাদের যে নাইট্রোজেন সিলিন্ডার ছিল ওই সিলিন্ডার থেকে এখানেও একইভাবে আমরা ইনার্ট অ্যাটমসফিয়ার বানাই। স্যাম্পলটা তো ইতিমধ্যে সিলড অবস্থায় আছে, এর জন্য আবার অ্যাটমসফিয়ার বানানোর কি দরকার? না, ইতিমধ্যে সেলড অবস্থায় আছে, ঠিক আছে। মানে জাস্ট তোমার ইয়ের জন্য যে বাইরের অ্যাটমসফিয়ারটাও যাতে আমার কোনো ইফেক্ট না পড়ে, কারণ বাইরের ইনার্ট অ্যাটমসফিয়ার না হইলে হয়তো হিট ফ্লোটা পারফেক্ট তোমার পাবে না, ঠিক আছে। এখানে কি স্যার গ্যাসটাকে কি হিট আপ করা হয়, তারপর সেই হিট আপ করা গ্যাস দিয়ে
কি স্যাম্পল কি হিট আপ করা হয়? বুঝি নাই আবার বলো। এখানে কি স্যার ইনার্ট গ্যাস যেটা আছে সেটাকে হ্যাঁ। প্রথমে হিট আপ করে সেটা দিয়ে স্যাম্পল গরম করা হয় নাকি? মানে হচ্ছে তোমার চারপাশে ইনার্ট অ্যাটমসফিয়ার থাকবে। এখন তুমি যখন ফার্নেস থেকে হিট দিবা তখন সেই মানে তোমার স্যাম্পলটা হিটেড হবে প্যানটার মাধ্যমে, মানে প্যানের ভিতরে। তো তোমার আশেপাশের যে সারফেসটা ওইখানে যেন কোনো হিট লস না হয়, তো এই জন্য একটা ইনার্ট অ্যাটমসফিয়ার রাখা হয়। তুমি ইনার্ট অ্যাটমসফিয়ার রাখলে কি তোমার ক্যালকুলেশন তোমার কোনো চেঞ্জ আনবে না, জাস্ট এইটাই। মানে ইনার্ট অ্যাটমসফিয়ার এখানে নট নেসেসারি, কারণ তুমি আমরা যখন থিওরিতে দেখলাম তো এই জন্য আমি ওনাকে জিজ্ঞেস করতেছিলাম যে এই ইনার্ট অ্যাটমসফিয়ারটা কি মেশিনের ভিতরেই থাকে কিনা। উনি বললো না, আমরা ওই ডিএসসির মতো টিজি এর মতো এখানেও আমরা এই ইনার্ট অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করে রাখি। বুঝতে পারছো? মানে এটা হচ্ছে জাস্ট আমাদের সুবিধার জন্য বা আমাদের ক্যালকুলেশনে যাতে কোনো প্রবলেম না হয়, মানে কারণ ওইখানে ব্যাপারটা কি। হচ্ছে হ্যাঁ যে, বলো। যে আমরা যে ছোট ছোট প্যান রাখি, প্যানের যদি সারফেসটাও যদি হিটে অক্সিডাইজড হয়ে যায় তাহলে তাহলে তো এই প্যানের হয়তো তাহলেও ইউজ সমস্যা হতে পারে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই জন্যই হ্যাঁ এটাও হইতে পারে, এটাও একটা রিজন হইতে পারে। উনি এটাই বলতেছিল যে তোমার আমরা এটাও আগে মানে একদম টিজি এর মতোই একই ভাবে আমরা এখানেও একটা ইনার্ট অ্যাটমসফিয়ার রাখি আর কি। তো এখানে ওই যে বিভিন্ন টিআর চেঞ্জ করতেছে কত ডিগ্রি, এটাও মনে হয় 10 ডিগ্রি পার মিনিট চেঞ্জ করবে এবং 400 ডিগ্রি পর্যন্ত টাইম, অনেক টাইম লাগে এক্ষেত্রেও। তো হিসাব করো যে 10 ডিগ্রি পার মিনিট করে 400 ডিগ্রি উঠতে অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে? 40 মিনিট। সো আমরা আলটিমেটলি ওইটা আর দেখাই মানে করি না। এই দেখো কিভাবে করতেছে। আমরা ওইটাও ঢেকে দিলাম এবং এটাও একটা সিল করে দিলাম। এখন রান দিয়ে দিবে আর কি। আচ্ছা, রান দেওয়ার পরে যেটা হচ্ছে যে উনি আর এটা কন্টিনিউ করে না একই রকম ভাবে এবং এটা অফ করে দেওয়া হয়। এই যে দেখো, এই যে মাত্র পিক দেওয়া শুরু হয়েছে ওগুলো অফ করে দেয়। রেডি থাকলে ওগুলো এখন রেডি স্যাম্পলের কয়েকটা দেখায়। ওটার জন্য রেজাল্টের জন্য আবার আরেকটা সফটওয়্যার আছে। হ্যাঁ, এটার ক্ষেত্রে ডিএসসির ক্ষেত্রে রেজাল্টের জন্য মানে ওদেরই এই মেশিনেরই আরেকটা সফটওয়্যার দিয়ে ওই রেজাল্টটা আবার শো করতে হয়। এই যে অলরেডি আগের করাগুলা উনি দেখায় দিবে। আচ্ছা, আমরা এটা গত সপ্তাহে করছিলাম, সেটা দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে আগের কোন একটা করা স্যাম্পল এটা আছে। কি একটা স্যাম্পল, আচ্ছা, এটা মেল্টিং স্যার, পয়েন্ট আমরা পুরো হ্যাঁ বলো। সাদা স্ক্রিনই দেখতে পাচ্ছি, স্ক্রিনে তো কিছু দেখতে পাচ্ছি না স্যার। এই সবাই কি স্যার এখন দেখতে সাদা পাচ্ছি। তোমার ইন্টারনেটের প্রবলেম, তো তোমার তো বারবারই বলতেছি তুমি এটা সলভ করো, কারণ এখন তো কিছু করার নাই, সবার তো প্রবলেম হচ্ছে না, বুঝছো নাই? পয়েন্টটা বাইর করার জন্য প্রসেস হচ্ছে ইট ইজ আচ্ছা এখন দেখো, হ্যাঁ, এই সফটওয়্যারের মাধ্যমে একটা সুবিধা, আমি পজ দিচ্ছি এখন। এই সফটওয়্যারের মধ্যে সুবিধা হচ্ছে এটা আবার পিক অ্যানালাইসিসও করা যায়। মানে হচ্ছে তুমি জাস্ট পিকের অনসেট আর অফসেট পয়েন্টটা তুমি জাস্ট সিলেক্ট করে দিলে ওই ওখান থেকে কত টেম্পারেচার অনসেট হয়েছে, কত টেম্পারেচার অফসেট হয়েছে, ম্যাক্সিমাম কত টেম্পারেচার উঠছে, মানে ম্যাক্সিমাম পিকটা কত, ম্যাক্সিমাম হিট ফ্লো কত, এটা এন্ডোথার্মিক, এগুলো সবই মোটামুটি বোঝা যাবে ওই জাস্ট অ্যানালাইসিস করে ওখান থেকে দেখা যাবে আর কি। এই যে দেখো, এই যে দেখো এখানে আমি একটু পজ দিলাম, হিট এত, টেম্পারেচার এত এন্ড এত, মানে হায়ার এন্ড লোয়ারটা আর কি দিচ্ছে, টাইম কততে উঠছিল, কত সেকেন্ডে, এই যে সব দেওয়া আছে এখানে, পিকের ম্যাক্সিমাম কত ডিগ্রি কত সেকেন্ডে আসছে, পিক হাইট কত, এগুলো সবই তুমি এখান থেকে জাস্ট ভ্যালুগুলো নিয়ে নিতে পারবা। আর এখানে একটা কথা বলতেছিলাম যে এই যে পিকটা ডাউনওয়ার্ড পিক, এটা কিন্তু একটা এন্ডোথার্মিক পিক এবং আমরা জানি যে মেল্টিং কিন্তু একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন, ঠিক আছে? কারণ মেল্টিং এর সময় ল্যাটেন্ট হিট কিন্তু সে নেয়, ঠিক আছে? এটা আমরা সবাই জানি। সো মেল্টিং যখন একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন হয়, সো এটা কিন্তু এটা মেল্টিং এর যদি চিন্তা করি তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো যে এটা মেল্টিং টেম্পারেচার কত বা কিছু। সো এটা গেল একটা। আর এখানে আর তো মনে হয় কিছু নাই। এটা ইউজ করা হয়েছে পিক, হ্যাঁ হ্যাঁ, পিকে ম্যাক্সিমাম, পিকে ম্যাক্সিমামটা কত, পিকের এভারেজ একটা আছে, হ্যাঁ, পিক হাইটটা কত বলবো, আচ্ছা, হিট কতটুকু আপনার কনজাম্পশন হয়েছে, এখানে সবগুলো রেজাল্ট এখানে দিয়ে দিই। এরকম আরো যদি পিক থাকতো এক স্যাম্পলে ওগুলো বের করা ছিল, প্রতিটার জন্য আলাদা আলাদা। স্যার পিকের বাম দিকে আর ডান দিকে দুটো প্লেটের হাইট সমান নয় কেন স্যার? হ্যাঁ, পিকের বাম দিকে এবং এটা? এবং ডান দিকে, জি স্যার, এটা দুই দিকে কিন্তু প্লেটের হাইট সমান না, মানে প্লেটোর হাইট পিকটা একটু সমান skew। হওয়াটা কি জরুরি? কারণ তুমি হিট ফ্লো হচ্ছে এখানে এসে এন্ডোথার্মিক রিঅ্যাকশনের কারণে হিট ফ্লোটা নেগেটিভ মানে ডাউনওয়ার্ড হচ্ছে, এরপর আবার তো বাড়বে, কারণ যখন মেল্টিং হয়ে গেল তখন তো আর সে আবার টেম্পারেচার কমা শুরু হইলো বা বাড়া শুরু হইলো, ঠিক আছে?
তো বাড়া শুরু হইলো, তো তখন বাড়লে তো আমার হিট ফ্লো বাড়তে থাকবে, তখন তো আর সে প্রবলেম হবে না, শুধুমাত্র তোমার ওই জোনটাতেই তো সে হিট ফ্লোটা ওর নিজে নিবে, ওর দরকার, সেই জন্য এই নেগেটিভটা শো করতেছে। বুঝছো না, ডাউনওয়ার্ডটা শো করছে, কিন্তু এটা কতটুকু যে ডাউনওয়ার্ডটা শেষ হবে সেটা তো নট নেসেসারি, এরপরে আরো হিট ফ্লো হচ্ছে, হিট ফ্লো তো আমি থামাই দেই নাই, হিট ফ্লো তো স্যার চলতেছে। একদম বলো একদম ডান দিকে ডাউনওয়ার্ডের পরেই আর একটা শার্প আপওয়ার্ড, এদিকে স্যার এখানে কিভাবে জি না স্যার এর পরে ডান দিকে এখানে এখানে স্যার স্ক্রিনে তো ঠিক ঠিক দেখা যাচ্ছে না, ও আচ্ছা একদম আচ্ছা, ডান মানে দিকে একদম ডান দিকে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ শার্প যে উঠে গেছে, তার আগেও তো একটা ডিপ হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ এখানে তাহলে এখানে এটাকে স্যার কিভাবে ইন্টারপ্রেট করা হয়, একটা এন্ডোথার্মিকের পরপর সাথে সাথে এক্সোথার্মিক না, নাকি অন্য এখন কোনো ভাবে? এখানে তোমার আমি দিছি 400 ডিগ্রি পর্যন্ত, তো এই 400 ডিগ্রির পরে ও কিন্তু অলরেডি মেল্ট হয়ে গেছে, সো তখন বিভিন্ন ধরনের রিয়াকশন হইতে পারে, বাট আমি এখানে যেটা মানে আমাদের এই স্যাম্পলের ক্ষেত্রে দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি, আমার লেকচারটাতেই দেওয়া আছে। আমি যেটা বলতেছিলাম, এই যে দেখো, আমার নোন যে পলিমার স্যাম্পল গুলা, সেটার টিজি এবং মেল্টিং পয়েন্ট এই দুটো আমার জানা জরুরি। আমি যখন একটা আইডেন্টিফাইড স্যাম্পল আইডেন্টিফাই করব, তখন মেইনলি এই গ্লাস ট্রানজিশন এবং মেল্টিং এই দুটো আমার জরুরি, এই দুইটা নিয়ে আমি ফোকাস করব, মানে মেইন যে পিক দুইটা সেটা নিয়ে আমি ফোকাস করবো। হ্যাঁ, এখানে তুমি দেখতেছো যে বড় বড় বা ডান দিকে একদম ডান দিকে কিছু পিক থাকতে পারে, এগুলো আরো কিছু হিট ফ্লোর চেঞ্জ হইতে পারে, ঠিক আছে, তো এটা আমাদের মেইন উদ্দেশ্য না, ঠিক আছে, আমাদের মেইন স্যার আমরা এখানে তো টেম্পারেচারটা ট্র্যাক করছি, আমরা কিভাবে আলাদা করে বুঝতে পারবো যে কোন ট্রানজিশনটা ফার্স্ট অর্ডার আর কোন ট্রানজিশনটা সেকেন্ড অর্ডার, মানে এই গ্রাফ থেকে সরাসরি? গ্রাফ থেকে তো বুঝতে পারবা না, ফার্স্ট অর্ডার তো বললামই, সেকেন্ড অর্ডার শুধুমাত্র গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, এবং সেটা তো মানে আমি তোমাকে বলি, আমি এখানে ডিফারেন্সিয়েট করতে চাচ্ছি না, মানে আমি চাচ্ছি না এটা বলতেছি না যে আমি এখানে ডিফারেন্সিয়েট করা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি তো জানি যে মেল্টিং এবং ক্রিস্টালাইজেশনটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এবং গ্লাস ট্রানজিশনটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। তো আমরা যখন গ্লাস ট্রানজিশনটাই দেখবো, তখন দেখবো যে গ্লাস ট্রানজিশনের যে স্লোপ গুলা, ওইগুলো এত শার্প স্লোপ হয় না, এখানে যদিও এখানে দেখায় নাই, শুধুমাত্র যেই স্যাম্পলটা দেখানো হয়েছে এটা শুধু মেল্টিংটাই দেখানো হচ্ছে, বাট গ্লাস ট্রানজিশনটা তুমি যদি নেটে সার্চ যদি দাও, তাহলে দেখবা যে গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের পিক গুলো এতটা এরকম শার্প পিক হয় না, বা এতটা ডাউনওয়ার্ড পিকও হয় না, কারণ হচ্ছে ওই ক্ষেত্রে ল্যাটেন্ট হিটের কোনো চেঞ্জ হয় না, তো শুধুমাত্র হিট ক্যাপাসিটি চেঞ্জ হয়, তো ওইখান থেকে তুমি আলাদা করতে পারবা যে এটা গ্লাস ট্রানজিশন আর এটা হচ্ছে মেল্টিং। এবং গ্লাস ট্রানজিশন তো তুমি বললাম যে তোমার মানে তোমার কয়েকটা স্যাম্পল তো তুমি অলরেডি জানো, তো এখান থেকে তুমি বলতে পারবা যে এটা গ্লাস ট্রানজিশনটা হচ্ছে এত, আমি জানি, এবং আমি ডিএসসি করে দেখলাম যে হ্যাঁ পিক দেখাচ্ছে, এত টেম্পারেচার একটা পিক শো করতেছে। কথা কি বুঝতে পারছো? মানে তুমি সেকেন্ড অর্ডার জি ফার্স্ট স্যার। অর্ডার দুই ধরনের পিকই এখানে দেখতে পাবা, এই জন্য মানে এই জন্য বলতেছি আমরা যে এই মেশিনটার মাধ্যমে নট অনলি ফার্স্ট অর্ডার বাট অলসো সেকেন্ড অর্ডার ট্রানজিশনটাও তুমি এখান থেকে দেখতে পাবা, যেটা গ্লাস ট্রানজিশন, যেটা কিনা আমি নর্মালি আমি দেখতে পাই না। যেমন ধরো তুমি টিজি এর কথা চিন্তা করো, টিজি এতে শুধু ওয়েট চেঞ্জটা আমি দেখতে পাই, তাহলে ওইখান থেকে কিন্তু মানে টিজিএ তে আমি কিন্তু গ্লাস ট্রানজিশন টেম্পারেচার বের করতে পারবো না। কথা কি বুঝতে পারছো? একটু আগে যেই টিজিএ হ্যাঁ দেখলাম, স্যার। থার্মোগ্রাভিমেট্রি অ্যানালাইসিস, ওইখানে জি কিন্তু স্যার। তুমি গ্লাস ট্রানজিশন বের করতে পারবে না। তার মানে যখন তোমার একটা আননোন স্যাম্পল হবে, তুমি যদি থার্মাল অ্যানালাইসিস করো, তাহলে টিজিএ এবং ডিএসসি দুইটা করাই আমাদের জন্য সেফ, দুইটা করলে আমি মোটামুটি একটা কনক্লুশনে আসতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছো এবার? স্যার তাহলে এখানে তো আমরা ডিএসসি করছি, টিজিএটা কি না করলেও চলতো না? কারণ টিজিএ তো যে ভলাটাইজেশন রিঅ্যাকশন ঘটে, সেই হ্যাঁ রিঅ্যাকশন গুলো তো স্যার আলটিমেটলি এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক, সেগুলো তো স্যার হ্যাঁ, সেখান স্যার থেকেও আইডিয়া পেতে পারি, হুম, টিজিএ না করলেও হয়তো, বাট যেটা বললাম যে এটা দুইটা আলাদা অ্যানালাইসিস, তুমি চাই মানে দুইটা করলে তোমার হাতে ডাটা থাকলো বেশি, এই আর কি, আর কিছুই না। বাট ওইটাই বললাম যে আমাদের টিজিএটা কিন্তু পুরনো, ডিএসসিটা কিন্তু একদম লেটেস্ট, তো আগে টিজিএই করতাম আমরা, আগে আমাদের ডিএসসি ছিলই না, তো এখন ডিএসসি থাকাতে ওই যে যেটা বললাম যে টিজিএ না করলেও হয়ে যায়, সমস্যা হয় না। মানে টিজিএ আমরা কিন্তু করি না, যেমন আমার যেটা বললাম, আমার যে স্যাম্পলের প্রবলেমটা হলো, আমি এফটিআই এবং ডিএসসি দুইটাই করছিলাম, তো ওইটাই বললাম যে আমি ডিএসসি করলে হয়ে যায়, টিজিএ লাগে না। ওকে, এটা মনে হয় আর তেমন কিছু না। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের মোটামুটি এখানে গ্লাস ট্রানজিশন এবং মেল্টিং কয়েকটা নোন পলিমারের অলরেডি দেওয়া আছে, ঠিক আছে, এখানে রাইট দেওয়া আছে, পলিপ্রোপিলিন বা পলিইথিলিন টেরেপথ্যালেট এগুলো দেওয়া আছে, এগুলো তোমরা দেখলে আইডিয়া করতে পারবা, ঠিক আছে।
যে আমি আমার গ্লাস ট্রানজিশন এত, মেল্টিং পয়েন্ট এত, এবং আমি এই দুইটা পয়েন্টে পিক পাইলাম, একটা ফার্স্ট অর্ডার পিক, একটা সেকেন্ড অর্ডার পিক। ফার্স্ট অর্ডার পিকটা খুবই শার্প এবং পিকগুলো অনেক ইন্টেন্সিটিও বেশি থাকে, আর যেগুলো সেকেন্ড অর্ডার মানে গ্লাস ট্রানজিশন সেগুলোর পিকগুলো এরকম থাকে না। ঠিক আছে, ওগুলো আমরা জাস্ট তুমি নেটে একটা সার্চ দিলেই বুঝতে পারবা যে টিজির পিকগুলো কিরকম। টিজি বলতে বুঝাচ্ছি গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের পিকগুলো কিরকম, সেখান থেকে তুমি আইডিয়া পাবা। এবং আমাদের মেশিন, এই যে আমাদের যে দেখো ডিএসসি এবং টিজি দুইটা মেশিন আমাদের, এই যে যখন ডিএসসি মানে টিজি ডিএসসি একই কোম্পানির দুইটা মেশিন ছিল, কিন্তু এটা নষ্ট হয়ে যায়, আমাদের এই ডিএসসিটা নষ্ট হয়ে যায়, পরে আমাদের নতুন একটা ডিএসসি কিনা হয়েছে, যেটা ওই যে লাল রঙের মেশিনটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে এই যে এটা দেওয়া আছে, আমি জাস্ট এখানে ছবিটা নিয়ে আসছিলাম আমাদের মেশিনটা সম্পর্কে জানার জন্য, আমাদের ক্যাপাসিটি কতটুকু এখানে দেওয়া আছে দেখো, যে 800 ডিগ্রি পর্যন্ত আমরা মনে হয় কাজ করতে পারি, এগুলো দেওয়া আছে, এগুলো জাস্ট একটু দেখার জন্য। এবং এখানে পিক গুলাও দেওয়া আছে যে কি ধরনের পিক আমার শো করে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের কি বলে ডিএসসি, এফটিআর, ডিএসসি এবং টিজিএ আমরা মোটামুটি জানলাম যে এদের মেকানিজম কি, মেশিনে কিভাবে আমরা ভ্যালু গুলো পাই, এগুলো মোটামুটি জানলাম। একই কথা বারবারই বলি যে, আর যেটা তুমি বুঝলা যে এই ভ্যালু গুলা কিন্তু আমাদের ভ্যালু আকারে নিতে হয়। ঠিক আছে, ভ্যালু আকারে বলতে বুঝাচ্ছি যে হয় তুমি প্রিন্ট আউট করে নিতে পারো, মানে আমরা মেশিন থেকে কিভাবে ডাটা গুলা কালেক্ট করি সেটা বলতেছি, যে একটা আছে যে প্রিন্ট আউট করে নেওয়া যায়, প্রিন্ট আউট করে নেওয়া যায়, আরেকটা হচ্ছে তোমার ডাটা নিয়ে তুমি এনে প্লট করতে পারো। তো ডাটা এনে প্লট করাটাই ভালো। ভালো বলতে বুঝাচ্ছি যে একুরেটলি তুমি সেই ইগুলো পাবা। ঠিক আছে, একুরেট মেজারমেন্ট গুলো পাবা। ঠিক আছে, এই হচ্ছে ইয়া। আর তোমাদের ওকে স্যার। আজকের, হ্যাঁ তোমাদের আজকের ল্যাব এই পর্যন্তই। তোমাদের ল্যাব রিপোর্টের কিছু নাই। ল্যাব রিপোর্ট বললামই যে এখান থেকে ল্যাব রিপোর্ট দেওয়ার মতো কোনো অপশনই নাই আমাদের, কিন্তু ইয়া হয়ে গেল, মানে কি বলে এটাকে, পলিমারের 3টা এক্সপেরিমেন্ট, 3টাই শেষ হয়ে গেল পলিমারের। এরপরটা হচ্ছে কম্পোজিটের 2টা এক্সপেরিমেন্ট বাকি। ঠিক আছে, কম্পোজিটের একটা হচ্ছে জাস্ট প্রোডাকশন, আমরা দেখবো কিভাবে বানায়, আরেকটা মনে হয় টেনসাইল টেস্ট নাকি কম্প্রেশন টেস্ট বাকি আছে। তো যাই হোক, ওই দুইটা আমি দেখাই দিব তোমাদের ভিডিও করে এরকমই। ওইখান থেকে আমি একটা ল্যাব রিপোর্ট মোস্ট প্রবাবলি চেষ্টা করব দেওয়া যায় কিনা, আজকেরটা থেকে দেওয়া গেল না। তো যাই হোক, ঠিক আছে, তোমাদের আজকের ক্লাসে এই পর্যন্ত। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আর না হলে আমাদের এতটুকুই আজকের ক্লাস। আমি অ্যাটেন্ডেন্স আর রোল কল করতেছি না, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি অ্যাটেন্ডেন্সটা। তোমাদের মানে ল্যাব ক্লাস দেখলাম স্টিল দু একজন করে না, আমি জানি না কেন। অ্যাটেন্ডেন্স 43 দেখাচ্ছে, তোমাদের মোস্ট প্রবাবলি এই কোর্সে 45 বা 46 মনে হয় রেজিস্ট্রেশন করা বা কিছু, 45 মনে হয়। ঠিক আছে, তো ক্লাস যারা করতেছে না, আমি জানি না কেন করতেছে না এগুলা, কিন্তু ল্যাবের ক্লাস হবেই 5টা, এরকম যদি ক্লাস না করো এটা কিন্তু খুবই ঝামেলার। ঠিক আছে, এটা মাথায় রাখো, যারা ক্লাস করো নাই তাদের তো বলার সুযোগ নাই, সিআর তুমি জানাই দিবা আর কি। তো ঠিক আছে, আমাদের ক্লাস এই পর্যন্ত, আমি অফ করে দিচ্ছি। তোমাদের এই লেকচার 2টাকে আমি দিয়ে দিব, তোমাদের লেকচার 3টা অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমি দিয়ে দিব নেক্সট, মানে আজকেই দিয়ে দিব আর কি, নেক্সট ক্লাসের আগেই। আর 2টা ক্লাস যেটা বাকি আছে সেটা হয়তো মোস্ট প্রবাবলি নেক্সট 2টা ক্লাসও নিয়ে নিতে পারি, অথবা একটা উইক গ্যাপ দিয়ে একটা, মানে নেক্সট উইকে ক্লাস নিব মোস্ট প্রবাবলি, হয়তো মাঝখানে একটা উইক গ্যাপ দিয়ে, মানে ঈদের আগে আমি তোমাদের লেকচারগুলো শেষ করে দিব। আর এর পরের ঈদের পরের উইকে তোমাদের পরীক্ষাটা হবে। আর তোমাদের জাস্ট একটু করি যে তোমাদের তোমরা জানো কিনা, মানে তোমাদের এই টার্মটা কি ফুল অনলাইনই থাকতেছে, মানে এক্সামও অনলাইনই থাকতেছে, এই ধরনের কোনো কিছু জানো কেউ? মানে ওই যে তোমাদের টার্ম ফাইনালটা আর কি, এটা স্যার কিছুই শিওর না তো এখন। হ্যাঁ হ্যাঁ ওইটাই, মানে কারণ তোমাদের কাছে খবর অনেক সময় আগে পেয়ে যায়, এই জন্য তোমাদেরকে জিজ্ঞেস করলাম। কারণ আমাদের কাছে, মানে আমার কাছে আমি এখনো দেখি নাই কোথাও যে তোমাদের পরীক্ষা নিয়ে কোনো কিছু, তো এই জন্য জানতে চাইলাম আর কি, যে অনলাইন, কারণ অনলাইন টার্ম হইলে যেটা তোমাদের তো এইবার ক্লাস অ্যাসেসমেন্ট, যেটা থিওরি কোর্সের কথা বলতেছি, ওইখানে তো এইবার 6টা চায়, মানে 3 ক্রেডিটের ক্ষেত্রে গতবার যেরকম 30%-এর জন্য অ্যাসেসমেন্টের জন্য আমাদেরকে বলা হয়েছিল, বাট এইবার কিন্তু ওই ধরনের কিছু আমরা এখন পর্যন্ত পাই নাই। তার মানে সেই ক্ষেত্রে 20% যদি অ্যাসেসমেন্ট হয়, তার মানে টার্ম ফাইনাল পরীক্ষা কিন্তু সে আগের মতো 70%-এ হবে, তাই না? সেটা কিন্তু Yes, আমাদের sir. সেটা যদি অনলাইন টার্ম হয়, সেটা কিন্তু তোমাদের জন্য আবার এক ঝামেলা, 2 ঘন্টার বেশি পরীক্ষা দেওয়াটা তো টাফই, বুঝো নাই? তো যাই হোক, ওগুলা জানি না কি করবে, হয়তো ঈদের আগে জানতে পারবা। যাই হোক, ঠিক আছে, আমাদের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।